আমি রায়হানুর আমিম। আমার বাসা ময়মনসিংহ জেলা, গফরগাঁও থানা, গ্রামের নাম মুখী। আজকে আমি আমার দাদার মুখ থেকে শোনা এবং ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি। আমার দাদার বয়স বর্তমানে ৯৫-এর থেকে বেশি। ঘটনাটা শুরু করছি। আমার দাদার নাম আবুল হোসেন শেখ। সময়টা ছিল আজ থেকে প্রায় ৪০ থেকে ৪২ বছর আগে। দাদা গ্রামের একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। একদিন দাদা ও দাদার ছোট ভাই দুইজন বাজার করতে গেলেন। বাজারটা ছিল বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে এবং ওই বাজারে যাওয়ার জন্য একটাই রাস্তা। রাস্তাটা একটা নদীর কিনার দিয়ে সোজা বাজারে গিয়ে শেষ হয়েছে। ওই রাস্তা দিয়ে যেতেই নদীর পাশে একটা শ্মশান ঘাটও আছে। ওই ঘাটটা অনেক বেশি ভয়ানক ছিল। এখনো রাতের বেলা ওখানে কেউ একা যাওয়ার সাহস করে না। শ্মশান ঘাটটা পার হয়ে বাজারে যেতে হতো। আবার বাজার থেকে আসার সময়ও শ্মশান ঘাটটা পার হয়ে বাড়িতে আসতে হতো। ওনারা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুপুর ৩টের দিকে বাজারের উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হয়ে বাজারে গেলেন। যথারীতি ওনারা বাজার করলেন। বিশেষ করে ওই দিন আমার দাদা বাজার থেকে একটা ইলিশ মাছ কিনেছিল। বাজারে বিশেষ কাজ থাকায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে ওনাদের রাত ১১টার উপরে বেজে যায়। তখন ওনারা দুজন, দাদা এবং দাদার ভাই, একসাথে বাজার থেকে বের হয়ে বাড়িতে আসার জন্য নদীর কিনারার পাশে মেঠো পথটা দিয়ে হাঁটা শুরু করলেন। ঘুটঘুটে অন্ধকারের মধ্য দিয়ে দাদা হাতে একটা হ্যারিকেনের আলো রাস্তায় দেখা যাচ্ছে তো যাচ্ছে না। তারা যখন বাজার থেকে বের হয়ে ১ কিলোমিটার রাস্তা এসেছে তখন দাদা ও দাদার ভাই দুজনের কাছেই মনে হচ্ছিল যে তাদেরকে কেউ অনুসরণ করছে, কিন্তু কাউকে আশেপাশে দেখা যাচ্ছে না। তখন আনুমানিক রাত প্রায় 11:30 উপরে বাজে বা 12টার কাছাকাছি হবে। তারা দুইজন হাঁটতে হাঁটতে একসাথে হঠাৎ দাদার ছোট ভাই দাদাকে বলে যে, ভাইজান, আমাকে কে যেন পেছন থেকে ধাক্কা দিল। পেছনের দিকে তাকিয়ে দেখি কেউ নেই। দাদা হারিকেনের আলোয় এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু কাউকেই পেল না। দাদা এবং দাদার ভাইকে বলে, আরে কেউ নেই এখানে, অনেক রাত হয়ে গেছে, বা দ্রুত চালা, বাড়ি যেতে হবে। একটু হাঁটার পরে তারা দুজন দেখতে পেল তাদের সামনে দিয়ে কে যেন পরনে সাদা কাপড় পরা, তবে পা দেখা যাচ্ছিল না। দাদা ওনাকে ৩ থেকে ৪ বার ডাকলো, কিন্তু কোনো উত্তর দিল না। তখন রাত আনুমানিক 12টার উপরে। এইভাবে তারা দুইজন যখন শ্মশান ঘাটের কাছাকাছি চলে আসলো তখন তাদের সাথে মূল ঘটনাটা ঘটে। ওরা শ্মশান ঘাটের মাঝখান দিয়ে যাচ্ছে। হঠাৎ করেই দাদার হাতের হারিকেনটা আচমকা বাতাসে নিভে যায় আর জোর বেগে বাতাস বইতে শুরু করে। তাছাড়া নদীর পানি থেকে অনেক শব্দ আসছে। কেউ যদি হাঁটু পানি দিয়ে জোরে জোরে হেঁটে যায় তখন যেরকম শব্দ হবে ঠিক সেরকম শব্দ হচ্ছে। দাদার ছোট ভাই অনেক ভয় পেয়ে যায়। তখন দাদা বুঝতে পেরে যায় যে তাদের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। পকেট থেকে ম্যাচ বের করে দাদা আবার হারিকেন জ্বালায়, কিন্তু বাতাসে আবার হারিকেন নিভে যায়। তখন দাদা বিড়ি ধরালেন। আগুন দেখলে নাকি এসব ভয় পায়, কাছে আসে না। এত জোরে বাতাস বইছিল, মনে হচ্ছিল যে মাথার উপরের গাছগুলি যেন এখনই ভেঙে পড়বে, কিন্তু শরীরে কোনো বাতাস লাগছিল না। অর্থাৎ আশেপাশে খুব একটা বাতাস বইছিল, জোরালো বাতাস, কিন্তু তাদের শরীরে সেই বাতাসটা লাগছিল না। শ্মশানঘাট থেকে একটা অপরিচিত গন্ধ আসতে লাগলো। তারা যেন রাস্তায় এগুতে পারছে না। অনেক বিপদ উপেক্ষা করে তারা প্রায় শ্মশানঘাট পার হয়ে গেছে। শ্মশানঘাটের শেষে বড় একটা তাল গাছ আছে, গাছটা এখনো আছে। গাছের শেষ মাথায় এসে তারা দেখতে পায় একটা ভয়ঙ্কর দৃশ্য। তাল গাছটার ওখানে সাদা কাপড় পরা একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার একটা পা মাটিতে আর একটা পা সেই গাছটার মাথায়।
আর ছায়ামূর্তির চোখ দেখা যাচ্ছিল না। তখন দাদা আর দাদার ভাই কি করবে কিছুই বুঝতে পারছিল না। দাদা আবার পকেট থেকে একটা বিড়ি বের করে টানতে লাগলেন, কিন্তু ওই ছায়ামূর্তিটা তাদের রাস্তা ব্লক করে দাঁড়িয়েছিল। তখন আমার দাদা জোরে জোরে দোয়া পাঠ করতে লাগলো। তারপর ছায়ামূর্তিটা তাদের থেকে প্রায় 20 থেকে 30 মিটার দূরে চলে গেল, কিন্তু রাস্তা ব্লক করেই দাঁড়িয়েছিল। তখন দাদা জোরে জোরে বলতে লাগলো যে, তুই কে আর আমাদের রাস্তা কেন আটকিয়েছিস? অপর পাশ থেকে একটা বিশ্রী কণ্ঠে একটা কথা ভেসে আসতে লাগলো যে, তুই ইলিশ এনেছিস, আমি ইলিশ খাবো। তোর ব্যাগের ভেতরের ইলিশটা না দিয়ে গেলে আমি তোর রাস্তা ছাড়ব না। তখন দাদা 7 মাস না ভেবে ব্যাগ থেকে ইলিশ মাছটা বের করে ছায়ামূর্তিটার সামনে ছুঁড়ে মারেন। ভাইয়া, দাদা আমাকে ঠিক এই সময়টায় এইভাবেই বলেছেন যে, যখন ইলিশ মাছটা তিনি ছুঁড়ে মারলেন, মাছটা নাকি মাটিতে পড়তে দিল না ওই ছায়ামূর্তিটা। সরাসরি তার জিহ্বা বের করে ওই মাছটাকে তার লম্বা জিহ্বা দিয়ে আবার মুখে ভরে নিল। আর মুহূর্তের মধ্যেই বাতাসের সাথে মিলিয়ে যায় সেই ছায়ামূর্তিটা। ঠিক তখন দাদা আর দাদার ছোট ভাই তাদের শরীরে একটা গরম বাতাস অনুভব করেন। তাড়াতাড়ি করে তারা একটার পরে বাড়িতে আসে, আর বাড়িতে এসে দুজনই গরম পানির সাথে বড়ই পাতা মিশিয়ে গোসল করেন। গোসল করার সময় তাদের দুজনের শরীর থেকে পিজল বের হয়ে আসে। আমি পিজল শব্দটার সাথে তেমন একটা পরিচিত নই। তার পরদিন থেকে দাদা ও দাদার ছোট ভাই তাদের শরীরে জ্বর এসে যায় এবং 15 দিনের মতো অসুস্থ থাকার পরে গ্রামের এক কবিরাজের পানি পড়া খেয়ে তারা সুস্থ হন। ঘটনাটির সময় 1976 সাল। নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নের ছোট্ট গ্রাম লাহোরিয়া। এই গ্রামেই প্রহ্লাদ বিশ্বাস, তার স্ত্রী, তার 3 ছেলে প্রভাস, পঙ্কজ ও প্রকাশ। প্রভাসের বয়স 35, পঙ্কজের বয়স 30-এর কাছাকাছি। বড় এবং মেজ ছেলেকে প্রহ্লাদ বিশ্বাস বিয়ে দিয়েছেন। 51টি পরিবারে তাদের বসবাস। কিন্তু ছেলের বউ এবং ছেলের পরিবারের সাথে প্রহ্লাদ বিশ্বাস ও তার স্ত্রীর বনিবনা না হওয়ায় ছোট ছেলে প্রকাশকে নিয়ে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে তাদেরই দীর্ঘদিন ধরে পতিত থাকা একটি জমিতে 3টি ঘর নির্মাণ করেন। ওই জমির চতুর্দিকে রয়েছে ফসলি জমি। সেটি আসলে কোনো গ্রাম নয়, গ্রামটা ফসলি জমির ঠিক পাশে। যেখানে ঘর নির্মাণ করেন প্রহ্লাদ বিশ্বাস, সেখান থেকে অন্য বাড়িগুলোতে যেতে পায়ে হেঁটে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। বলতে পারেন যে ওই চতুর্দিকে ফসলি জমি, মাঝখানে একটি ভিটা, সেখানে প্রহ্লাদ বিশ্বাস, তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে একটি মাত্র পরিবার সেখানে বসবাস করে। বড় একটি ঘর, মাঝারি সাইজের একটি ঘর এবং একটি রান্নাঘর সেখানে ছিল। ওয়াশরুম ঘরের বাইরে ছিল, যেমনটি গ্রামে থাকে। ভালোই চলছিল তাদের। এর মধ্যে প্রহ্লাদ বিশ্বাসের ঘর আলো করে একটি কন্যা সন্তানের জন্ম হয়। আদর করে নাম রাখেন প্রিয়াঙ্কা। এর কিছুদিন পর প্রহ্লাদ বিশ্বাসের ছোট ছেলে প্রকাশের একটি সরকারি চাকরি হয়। পোস্টিং হয়ে যায় খুলনা শহরে। চাকরি পাওয়ার মাসখানেক পর ছোট ছেলের বিয়ে দেন প্রহ্লাদ বিশ্বাস। বউকে মা বাবার কাছে রেখেই ছোট ছেলে প্রকাশ চলে যায় আবার তার কর্মস্থল খুলনায়। প্রহ্লাদ বিশ্বাস, তার স্ত্রী কন্যা প্রিয়াঙ্কা ও প্রকাশের স্ত্রী কল্যাণী, এই 4 জন বড় ঘরটায় থাকতেন। প্রকাশ বাড়ি আসলেই শুধু কল্যাণীকে নিয়ে অন্য ঘরটাতে থাকতেন। সাল 1979। 76 সাল থেকে 79 সাল পর্যন্ত তেমন কোনো সমস্যাই তারা সেখানে ফেস করেনি। কিন্তু 79 সাল, বাংলা 1386 সালের 23শে ভাদ্র, এই রাতেই ঘটে এক ভয়ানক ঘটনা। গ্রামবাসী গভীর রাতে প্রহ্লাদ বিশ্বাসের বড় ঘরটায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে।
গ্রামবাসী আগুন নেভাতে ছুটে গেলেও ততক্ষণে সব শেষ। গ্রামবাসী দেখে ঘরের মধ্যে বীভৎসভাবে পুড়ে যাওয়া 4টি লাশ পড়ে আছে। বড় ঘরটি ছাড়া বাকি ঘরগুলো অক্ষত ছিল। সকালে পুলিশ আসে, লাশগুলো পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়। খবর পেয়ে খুলনা থেকে ছুটে আসে প্রকাশ। মা, বাবা, বোন ও প্রাণপ্রিয় স্ত্রীকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়ে প্রকাশ। আত্মীয় স্বজনরা সান্ত্বনা দিতে থাকে। এর মধ্যে ঘটনা নতুন দিকে মোড় নেয়। যখন লাশের ময়না তদন্ত হয়, ময়না তদন্তে দেখা যায় আগুনে পোড়ার আগেই এই 4 জনকে হত্যা করা হয়। সন্দেহের তীর চলে যায় প্রকাশের বড় 2 ভাই প্রভাস ও পঙ্কজের দিকে। যেহেতু তাদের সাথে কলহের জেরেই প্রকাশের বাবা প্রহ্লাদ বিশ্বাস ও তার মা তারা চলে এসেছিল এই নির্জন এলাকায়। পুলিশ প্রভাস ও পঙ্কজকে ধরে নিয়ে যায় সেই দিনই। এদিকে পোস্টমর্টেম থেকে লাশগুলো ফেরত এনে লাশকে দাহ করা হয় প্রকাশের বাসার পাশেই। এদিকে 24 ভাদ্র রাতে প্রকাশ বাড়িতেই ছিল, যেই ঘরে ছুটিতে বাড়ি আসলে তার স্ত্রীকে নিয়ে থাকতো। গত কয়েকটি দিন প্রকাশকে আশেপাশের লোকজন কেউ দেখেনি। 4-5 দিন পর প্রকাশের বাড়ির কাছে খেতে কাজ করতে আসা মানুষরা বিকট দুর্গন্ধ পায়। দুর্গন্ধের উৎস খুঁজতে খুঁজতে চলে আসে প্রকাশের ঘরটির কাছে। তারা বুঝতে পারে এই ঘরটি থেকেই দুর্গন্ধ আসছে, কিন্তু ঘরটি ভেতর থেকে বন্ধ। দরজায় কড়া নেড়ে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা ভেঙে ফেলে দরজা। দরজা ভেঙেই তারা দেখে প্রকাশের পচে ফুলে যাওয়া দুর্গন্ধময় লাশ। লাশটি ঘরের মধ্যেই পড়েছিল। তাড়াতাড়ি পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এবারও ময়নাতদন্তে দেখা যায় প্রকাশকে ঘরের মধ্যেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, কিন্তু ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। ঘরের মেঝে সহ অন্য কোনো স্থানে এমন কোনো আলামত নেই যা দেখে বোঝা যায় খুনি বাইরে থেকে এসেছে বা খুন করে সে পালিয়ে গেছে। পুলিশ 2টি ময়না তদন্তেই অদ্ভুত এক ব্যাপার খুঁজে পায়। এদেরকে যে মেরেছে তার হাত ও হাতের আঙ্গুল অস্বাভাবিক রকমের বড়, কিন্তু প্রভাস এবং পঙ্কজ তো পুলিশ হেফাজতে। তাহলে প্রকাশকে কে খুন করলো? অনেক তদন্ত করেও পুলিশ কোনো কুলকিনারা করতে পারে না। কিন্তু প্রভাস ও পঙ্কজও নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে না। তাই বিচারিক আদালতে প্রভাসের 12 বছর এবং পঙ্কজের 10 বছরের সাজা হয়। কিন্তু আসল রহস্য থেকে যায় অমীমাংসিত। এই রহস্যের কিনারা পেতে আমাদেরকে যেতে হবে আরো দূরে। প্রিয় শ্রোতা, 23শে ভাদ্র লাহোরিয়া গ্রামবাসীর কাছে এক ভয়ানক তারিখ। কারণ 1979 সালে গভীর রাতে এই ভয়ানক ঘটনা প্রতি বছর তাদেরকে স্মরণ করিয়ে দেয়। কারণ প্রতি বছর 23শে ভাদ্র প্রহ্লাদ বিশ্বাসের ওই ভিটায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখত গ্রামের মানুষ। তাই গ্রামের মানুষ ওই ভিটা সহ আশেপাশের কিছু এলাকার নাম দেয় পোড়াবাড়ি, যা এখনো এই নামেই পরিচিত। সাল 1982। লাহোরিয়া গ্রামের মধ্যবয়সী এক লোকের নাম আনোয়ার মোল্লা, পেশা কৃষিকাজ। বর্ষাকালে বিস্তীর্ণ এলাকায় পানির নিচে তলিয়ে গেলে পুরো বর্ষাকাল একরকম বেকার হয়ে থাকে সে। তখন জাল দিয়ে মাছ ধরে বিক্রি করে কোনো মতে বেঁচে থাকার চেষ্টায় লিপ্ত থাকেন তিনি। খুলনা থেকে তার 2 চাচাতো ভাই রিপন মিয়া ও মুসা মিয়া আনোয়ার মোল্লার বাড়িতে বেড়াতে আসে। তাদের একজনের বয়স 25, অন্যজনের বয়স 21 থেকে 22। তারা আনোয়ার মোল্লাকে বলে, বর্ষাকালে এখানে হাঁসের খামার দিলে কেমন হয়? ডিম ফুটে বাচ্চা হলে সেগুলো খুলনায় নিয়ে বিক্রি করে দেব,
ভালোই চাহিদা রয়েছে এগুলোর সেখানে। দিনে হাঁসের খামারের পরিচর্যা আর রাতে নৌকা নিয়ে ৩ জন মাছ ধরবো, তাহলে ভালোই আয় হবে। আনোয়ার মোল্লার কাছে প্রস্তাবটা ভালোই লাগে। শুরু হয় তাদের পরিকল্পনা মাফিক কাজ। প্রতিদিন হাঁসের খামারের পরিচর্যা ও রাতে ৩ জন নৌকা নিয়ে বের হয়ে যেত। তারা প্রতি রাতে এই লাহুরিয়া গ্রাম থেকে বর্ষাকালে প্রায় ৫ কিলোমিটার দূর পর্যন্ত একটা ছোট্ট ব্রিজের কাছ পর্যন্ত মাছ ধরতে ধরতে যেত, আবার একই পথ দিয়ে মাছ ধরতে ধরতে ফেরত আসতো। এক রাতে খাওয়া দাওয়া শেষে আনোয়ার মোল্লা চিন্তা করে আজ আর মাছ ধরতে যাবে না। কেন জানি তার ভালো লাগছিল না, মনও সায় দিচ্ছিল না। কিন্তু সেই রাতটি ছিল পূর্ণিমা। রিপন মিয়া এবং মুসা মিয়া আনোয়ার মোল্লাকে বলে, বড় ভাই, আজ যেহেতু পূর্ণিমা, আজ ভালোই মাছ ধরবে, চলো। কিন্তু আনোয়ার মিয়া কেন জানি আজ রাতে যেতে ইচ্ছা করছিল না। রিপন ও মুসা মিয়ার আগ্রহে যেতে রাজি হলেও মনের ভিতর বারবার কে যেন বলছে, যাস না আনোয়ার, বিপদ হবে। কিন্তু তবু আনোয়ার মিয়া সাথে যায়। কিছু একটা মনে করার চেষ্টা করলেও তার মনে পড়ে না। পালাক্রমে তারা নৌকা চালাচ্ছে, মাছ ধরছে। মুসা মিয়ার কথাই যেন সত্যি হয়, ভালোই মাছ ধরা পড়ছে জালে, সবাই বেজায় খুশি। এই খুশিতে আনোয়ার মিয়া ভয়ানক একটা বিষয় বেমালুম ভুলে যায়। রাত ১টার দিকে ৫ কিলোমিটার দূরে সেই ছোট্ট ব্রিজের কাছে নৌকাটি পৌঁছায়, যেই ব্রিজ পর্যন্ত প্রতিদিন তারা মাছ ধরতে ধরতে আসতো। যথারীতি তারা নৌকা ঘুরিয়ে আবার ফিরে যেতে চাইলে ব্রিজের উপর থেকে বয়স্ক এক মহিলার কান্না ও বিলাপের শব্দ তাদের কানে আসে। মুসা মিয়া বলে, উপরে কে যেন কান্না করছে। রিপন মিয়া বলে, আমাদের দেখে কাজ নেই, আমরা চলে যাই। আনোয়ার মোল্লা বলে, বিপদে কাউকে একা ফেলে যেতে হয় না, তোরা উপরে যা, গিয়ে দেখ কি হয়েছে। রিপন ও মুসা মিয়া উপরে গিয়ে দেখে এক মহিলা ব্রিজের পাশে বসে আছে, তার সামনে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ। সেই লাশকে নিয়ে কান্নাকাটি করছে। মুসা মিয়া মহিলাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? মহিলাটি বলে, আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে তার স্বামী হঠাৎ মারা যায়। তার আত্মীয় স্বজন এই জায়গা পর্যন্ত দিয়ে গেছে, তারপর তারা চলে গেছে। আমার বাড়ি লাহুরিয়া গ্রামের কাছে পোড়াবাড়ি এলাকায়। এখন আমি কিভাবে যাব এত রাতে এই লাশ নিয়ে? তখন মহিলাটি রিপন মিয়া এবং মুসা মিয়াকে অনুরোধ করে তার স্বামীর লাশ সহ তাকে গ্রামে পৌঁছে দিতে। কিন্তু রিপন ও মুসা মিয়া সরাসরি এই প্রস্তাবটি নাকচ করে দেয়, বলে আমরা নৌকায় কোনো লাশ উঠাই না। এই বলে তারা নিচে চলে যায়। যখন আনোয়ার মোল্লা তাদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে উপরে, তখন রিপন মিয়া এবং মুসা মিয়া সব ঘটনা খুলে বলে। আনোয়ার মোল্লা বলে, এভাবে কাউকে বিপদে ফেলে যেতে হয় না, যেহেতু তার বাড়ি পোড়াবাড়ি এলাকায় আর আমরা ওই পথ দিয়েই যাব, তাই তাদেরকে পৌঁছে দিতে আমাদের কোনো সমস্যা নেই। রিপন মিয়া এবং মুসা মিয়ার আপত্তি সত্ত্বেও আনোয়ার মিয়া তাদেরকে বলে, যাও তোমরা গিয়ে লাশটি নিয়ে এসো। যাই হোক, রিপন মিয়া এবং মুসা মিয়া তারা দুজন ব্রিজের উপরে গিয়ে লাশটি ধরাধরি করে নৌকায় নিয়ে আসে। নৌকার একদম মাথার দিকে সেই মহিলাটি বসে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখন সে কোনো কান্নাকাটি করছে না, বরং লম্বা ঘোমটা দিয়ে মাথা ও মুখ ঢেকে রেখেছে। আনোয়ার মিয়া কোনো প্রশ্ন করলেও মহিলাটি কোনো উত্তর দেয় না, শুধু মাঝে মাঝে নৌকা কোন দিক দিয়ে যাবে সেটা বলে দেয়। কণ্ঠস্বরটি কেমন যেন চেনা চেনা মনে হয় আনোয়ার মোল্লার কাছে। না, হতেই পারে এরকম। রাত আনুমানিক ৩টার দিকে ৩ দিকে পানি ও একদিকে রাস্তা রয়েছে এমন একটি ভিটার কাছে নৌকাটি থামাতে বলে মহিলাটি। আনোয়ার মিয়া স্থানীয় লোক হলেও রাতে এই জায়গাটি সে চিনতে পারছে না, কিন্তু পরিচিত বলে মনে হচ্ছে। মহিলাটি সেখানে আসার পর বাড়ির ভেতর থেকে একজন পুরুষ ও একজন মহিলা এসে লাশটি নৌকা থেকে নিয়ে যায়।
তাদের দুজনকেও আনোয়ার মোল্লার কাছে চেনা চেনা লাগে। আগে কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারে না। তবে এতটুকু বুঝতে পারে যে এটা একটা হিন্দু বাড়ি। এতক্ষণ বয়স্ক মহিলাটি তেমন কোনো কথা না বললেও এখন বলে, আপনারা অনেক কষ্ট করে আমাদের নিয়ে এসেছেন, আপনাদের ধন্যবাদ। একটু অপেক্ষা করুন, কিছু পারিশ্রমিক নিয়ে আসছি। আনোয়ার মোল্লা পারিশ্রমিক নিতে অস্বীকৃতি জানায়, বলে যে আপনাকে তো আমরা বিপদে উপকার করেছি, কোনো পারিশ্রমিক লাগবে না। মহিলাটি আবারও পারিশ্রমিক দেওয়ার অনুরোধ করে। তখন রিপন ও মুসা মিয়া সম্মতি জানায়। মহিলাটি টাকা নিয়ে আসার কথা বলে বাড়ির ভেতরে চলে যায়। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা হয়ে যায়, কেউ বাড়ির থেকে বের হয়ে আসে না টাকা নিয়ে। আনোয়ার মোল্লা রিপন ও মুসামিয়াকে বলে, যেহেতু এটা মরা বাড়ি, সবাই শোকে কাতর, তাই হয়তো ভুলে গেছে টাকা নিয়ে আসার কথা, চল চলে যাই। কিন্তু রিপন মিয়া এবং মুসামিয়া বলে, এত কষ্ট করে লাশ নিয়ে এলাম, টাকা ছাড়া যাব না। আনোয়ার তাদের দুজনকে গালমন্দ করে, কিন্তু আনোয়ার মোল্লা একটা ব্যাপার লক্ষ্য করে, বাড়ির ভেতরে কোনো সারা শব্দ নেই। রিপন মিয়া আনোয়ার মোল্লাকে বলে, চলো বড় ভাই, বাড়ির ভেতরে যাই। আনোয়ার মোল্লা প্রথমে যেতে রাজি না হলেও মুসা মিয়াকে নৌকায় বসিয়ে রেখে তারা দুজন বাড়ির ভেতরে যায়। বাড়িতে মোট 3টি ঘর তারা দেখতে পায়, একটি বড়, একটি মাঝারি ও একটি রান্নাঘর। বাড়ির কোথাও কোনো আলো জ্বলছে না, কোনো শব্দও নেই। এটা কি মরা বাড়ি হতে পারে? কেমন জানি খটকা লাগে আনোয়ার মোল্লা এবং রিপন মিয়ার কাছে। আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া মনে হয় যে বাড়ির পেছনে আলো জ্বলছে। তারা দুজনেই বাড়ির পেছনে গিয়ে হতভম্ব হয়ে যায়। তারা দেখে দাউ দাউ করে একটি চিতা জ্বলছে, কিন্তু চিতায় লাশ নেই। লাশটি চিতার পাশে সাদা কাপড় দিয়ে ঢাকা। শরীরের শির দ্বারা বেয়ে এক ভয়ের অনুভূতি নেমে যায় তাদের দুজনের। রিপন মিয়া সাহস করে লাশের উপরের সাদা কাপড় সরিয়ে দেখে লাশটি কার। যখনই কাপড় সরিয়েছে, সাথে সাথে চিৎকার করে ওঠে রিপন, বলে, বড় ভাই, এ তো সেই মহিলার লাশ যে আমাদের সাথে তার স্বামীর লাশ নিয়ে আসলো। আনোয়ার মোল্লা দেখে, আরে এ তো প্রহ্লাদ বিশ্বাসের বউ, সে তো 1979 সালেই মরে গেছে। আনোয়ার তখনই বুঝতে পারে আজ 23শে ভাদ্র, সেই ভয়াল রাত। এই রাত্রির কথাই তার বারবার মনে আসার চেষ্টা করছিল, সে মনে নিয়ে আসার, কিন্তু মনে করতে পারছিল না। আনোয়ার মিয়া বুঝতে পারে ভয়াবহ বিপদে পড়েছে তারা। চিৎকার দিয়ে আনোয়ার মোল্লা ও রিপন দেয় দৌড়। নৌকার কাছে এসে দেখে মুসা মিয়া নেই। কি ব্যাপার, মুসা মিয়া কোথায় গেল? তারা দেখে নৌকার পাশে পানির মধ্যে মুসা মিয়া উপুর হয়ে পড়ে আছে। তারা বুঝতে পারে মুসা মিয়া আর পৃথিবীতে নেই। আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া দুজনেই বাড়ির পাশের রাস্তা ধরে দৌড় দিলেও রিপন মিয়া আনোয়ারের পেছনে পড়ে যায়। আনোয়ার মোল্লা এলাকার লোক হওয়ার কারণে অনেক রাস্তাঘাট তার চেনা ছিল। আনোয়ার মোল্লা পাশের গ্রামের এক বাড়ির উঠোনে চিৎকার দিয়ে হুমড়ি খেয়ে পড়ে। বাড়ির লোকজন আনোয়ার মোল্লার আত্মচিৎকারে জেগে ওঠে। সবাই বের হয়ে আসে। আনোয়ার মোল্লা সব ঘটনা খুলে বলে। আশেপাশের আরো যে বাড়িঘর ছিল সেখান থেকেও কিছু লোক এসে জড়ো হয়। সবাই বলে, আনোয়ার, তুমি জানো না আজ 23শে ভাদ্র? এমন ভুল তুমি কিভাবে করলে? যাই হোক, ভুল হবার তো হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। কেউ হারিকেন, কেউ মশাল, কেউ বা টর্চ লাইট নিয়ে রিপন মিয়া ও মুসা মিয়াকে খুঁজতে বের হয়। রিপন মিয়াকে একটি মাঠের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে একটি বাড়িতে আনা হয়। অপরদিকে গ্রামের লোকজন সাহস করে সেই পোড়া ভিটায় গিয়ে দেখে সেখানে শুধু ঝোপঝাড়, কোনো ঘর বাড়ি নেই। কিন্তু ভিটার পাশে একটি নৌকা রয়েছে, আর এই নৌকার পাশেই মুসা মিয়ার লাশ উপুর হয়ে পানির মধ্যে পড়ে আছে। তারা দেখতে পায় মুসা মিয়ার গলায় বড় বড় আঙ্গুলের ছাপ,
কে যেন তার গলা টিপে হত্যা করে পানির মধ্যে চুবিয়ে রেখেছে। রিপন মিয়ার জ্ঞান ফেরে পরদিন সকালে। তাকে যখন জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল, সে বলে গত রাত্রে সে যখন দৌড়াচ্ছিল তখন আনোয়ার মোল্লাকে সে হঠাৎ হারিয়ে ফেলে। তখন চোখ যেদিকে যাচ্ছিল সেদিকেই দৌড়াচ্ছিল। হঠাৎ কোনো কিছুর সাথে তার ধাক্কা লাগে, সে ধাক্কা লেগে পড়ে যায়। কিন্তু যখন সে খেয়াল করে কিসের সাথে ধাক্কা লাগলো, তাকিয়ে দেখে একটু আগে সাদা কাপড়ের নিচে শুয়ে থাকা, লাশ হয়ে থাকা সেই মহিলাটি তার সামনে দাঁড়িয়ে। তারপর তার আর কিছু মনে নেই। রিপন মিয়া এতটাই ভয় পেয়েছিল যে তার শরীরের কাঁপুনি দিয়ে জ্বর আসে। প্রচন্ড জ্বরে ভুগতে ভুগতে মাত্র সপ্তাহখানেকের মধ্যেই রিপন মিয়া মারা যায়। প্রিয় শ্রোতা, আনোয়ার মোল্লা এখনো জীবিত আছে। এই ঘটনাটি আলামিন সরাসরি আনোয়ার মোল্লার কাছ থেকেই সংগ্রহ করেছে। পোড়াবাড়ির ওই ভিটায় এখনো দিনের বেলায় পারতপক্ষে মানুষ যায় না। এত ভৌতিক ঘটনা সেখানে ঘটতো যে ভিটার আশেপাশের মানুষ নিজেদের খেতে ফসল ফলানোর জন্যও সহজে যেতে চাইতো না। প্রতি বছর 23শে ভাদ্র রাতে ওই ভিটায় আগুন জ্বলতে দেখতো মানুষ। গ্রামের মানুষ বিভিন্ন সময় ওঝা কবিরাজ ডেকে ওই স্থানের সমস্যা সমাধান করতে চেষ্টা করে, কিন্তু তারা সবাই বলে এখানে বহুকাল আগে থেকেই ভয়ানক অশুভ শক্তির বসবাস রয়েছে। প্রহ্লাদ বিশ্বাস এখানে বাড়ি করার 3 বছরের মধ্যে তেমন কিছু টের পায়নি। পরিবারের সবাইকে নিয়ে এসে ভালোই ছিল, কন্যা সন্তান হয়, ছেলের চাকরি হয়, কেউ বুঝতেই পারেনি এখানে কোনো সমস্যা রয়েছে। ঠিক 3 বছর পর 23শে ভাদ্র রাতে 1979 সালে পরিবারের সবাইকে প্রথমে ওই অশুভ শক্তিরা হত্যা করে এবং পরে ঘরে আগুন জ্বালিয়ে দেয়। পরের রাতে প্রহ্লাদ বিশ্বাসের ছোট ছেলে প্রকাশকেও হত্যা করে এই অশুভ শক্তি। আনোয়ার মোল্লা লোভ করে নাই, তাই ওরা তার কোনো ক্ষতি করে নাই, কিন্তু রিপুন ও মুসা লোভ করেছিল, তাই তাদের এই পরিণতি। ওই অশুভ শক্তি ওই ওঝা কবিরাজদের কাছে যখন এসেছিল, ওই ওঝা কবিরাজরা যখন তাদেরকে হাজির করেছিল এই অশুভ শক্তি সমৃদ্ধ জিনদেরকে, এই জিনরা বলেছিল যেই এখানে আসবে তারই মৃত্যু নিশ্চিত। 2006 সাল পর্যন্ত প্রতি বছর 23শে ভাদ্র রাতে দাউ দাউ করে আগুন জ্বলা দেখত গ্রামবাসী। এটি ছিল একটি সাধারণ ঘটনা। 2006 সালে একজন কামেল আলেমের শরণাপন্ন হয় গ্রামের কিছু মুরব্বী। আলেমের কিছু ভক্ত জিন ছিল যারা ছিল নেককার। জিনগুলো আলেমের অনুরোধে সেই ভিটায় থাকা অশুভ শক্তির জিনগুলোকে অনুরোধ করে তারা যেন চলে যায়, কিন্তু সেই অশুভ শক্তির জিনেরা সেখান থেকে চলে যেতে অস্বীকৃতি জানায়। কিন্তু তারা এটা বলে তারা আর মানুষের স্বাভাবিক কাজে বাধা দেবে না, এবং তারা একটা প্রতিশ্রুতিও দেয়, তবে সন্ধ্যার পরে কেউ এই ভিটার আশেপাশে যেন না আসে, এটাও তারা বলে দেয়। তবে তারা যে মানুষের স্বাভাবিক কাজকর্ম করতে দেবে এই জন্য কিছু শর্ত আরোপ করে দেয়। যেমন একদম সাদা ধবধবে একটি ছাগল এই ভিটায় জবাই করে রেখে দিতে হবে, 1 মণ দুধ ও চালের পায়েস রান্না করে রেখে দিতে হবে, তাহলে তারা মানুষের কোনো কাজে আর বাধা দেবে না, কোনো সমস্যা সৃষ্টি করবে না। গ্রামবাসী আলেমের কাছ থেকে শর্তগুলো জেনে তা পূর্ণ করে। তাই 2006 সালের পর থেকে পোড়াবাড়ির ওই ভিটায় আর আগুন জ্বলতে দেখা যায় না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, আজকে আমি আপনার সঙ্গে যেই ঘটনাটি শেয়ার করছি এটা রংপুর বিভাগের একটা ঘটনা। তো রংপুর বিভাগের পাশে একটা গ্রাম আছে, যেই গ্রামটার নাম হচ্ছে মানে চরবালা পাড়া। আসলে রংপুর বিভাগ না, রংপুর বিভাগের যে তিস্তা নদী আছে সেই তিস্তা নদীর পাশের একটা গ্রাম আর কি। তো গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো বাঁশঝাড়, যেই বাঁশঝাড়টাকে নিয়েই আমাদের আজকের ঘটনা। এই ঘটনাটা আমি আসলে ওই গ্রামে গিয়েই কালেক্ট করেছি। ঘটনাটা মানে আমি বেশ কিছুদিন থেকে শুনেছিলাম, তারপর বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য সেই গ্রামের আমি যাই
মানে চর বালাপাড়ায়, আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, বাট আমি সেখানে সরাসরি গিয়েই ঘটনাটা কালেক্ট করেছি। আর সেই বাঁশঝাড়টা যে ছিল, এই বাঁশঝাড়টা নিয়েই মানুষের বিভিন্ন রকমের অভিজ্ঞতা আছে। সেখান থেকে আমি একটি ঘটনা আপনার সঙ্গে আজকে শেয়ার করছি। রাসেল ভাই, এই যে বাঁশঝাড়টা ছিল, সেই বাঁশঝাড়টার মানে পাশে আশেপাশে অনেক মানুষ অভিযোগ জানায় যে এই বাঁশঝাড়ের ভিতর থেকে সাদা শাড়ি পরা একটা মহিলা দেখা যায়। তো এই মহিলাটাকে নিয়েই এই যে মানে ভুতুড়ে এই অভিজ্ঞতাটা আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি। তো সেই গ্রামের একজন যুবকের সঙ্গে আমার দেখা হয়। যুবক বলতে তিনি মধ্যবয়স্কী। তো আমি যখন এই গ্রামে যাই তখন তার সঙ্গে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পর সে আমাকে বলে যে এক রাতে তিনি আসলে বাজার করে বাড়ি ফিরছিলেন। রাত তখন প্রায় ১২টা বাজে। তার একটু দেনা পাওনা ছিল, তো সেই সবকিছু মিটিয়ে সেদিন বাড়ি ফিরতে একটু সময় লাগে। তো সেই রাতটা ছিল বর্ষার একটা রাত। আকাশটা মেঘলা, মাঝে, মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তো যার সঙ্গে আমি কথা বলছিলাম, রফিক সাহেব, তিনি মানে ছেলেবেলা থেকেই অনেক সাহসী একটা মানুষ। এইসব কিছু তিনি একদমই বিশ্বাস করতেন না। এই যে এলাকার মধ্যে বাঁশঝাড়ের মধ্যে সাদা শাড়ি পরা ভূত দেখা যায়, এগুলো এনে তিনি মানে টাইমেই দিত না আরকি। তিনি তার মতো মানে সবসময় চলাফেরা করত। তো রাত ১২টা বাজতে আজকে যেহেতু আমার বর্ষার রাত, মাঝে মধ্যে বিজলি চমকাচ্ছে, তাকে আজকে একটু মোটামুটি আরকি মানে ভয়ই লাগতেছে আরকি। তো হঠাৎ করে তিনি যখন আরকি ওই রাত ১২টার দিকে আসতেছে, ওই বাঁশঝাড়টা যখন কাছাকাছি আসলো, তখন তিনি এই বাঁশঝাড়ের ভিতরে অদ্ভুত কিছু শব্দ শুনতে পারতেছেন। তো এই শব্দগুলো তার কাছে মানে সেরকম ম্যাটার করতেছে না। তিনি তার মতোই আরকি যাইতেছে, একদম হনহন করে চলে যাচ্ছে। যাওয়ার একটা সময়ে তিনি শুনতে পারলেন তাকে পিছন থেকে কেউ মানে ডাকতেছে, "রফিক, এ রফিক।" এই ডাক শুনে তিনি ১ম এ কোনো কেয়ার করলেন না। কারণ তিনি জানেন এই বাঁশঝাড়ে এরকম ঘটনা ঘটেই থাকে। তো তিনি তার মতো মানে যাচ্ছেন। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর আবারও সেই একই কণ্ঠস্বর নিয়ে আবারও তাকে ডাকলেন। তো এটা ডাকার পর এবার তিনি থেমে গেলেন, একদমই থামলেন। তারপর তার হাতে যে টর্চ লাইটটা ছিল, সেই টর্চ লাইট দিয়ে চারপাশটা একটু ভালো করে তাকালেন। কিন্তু কোথাও তিনি কিছুই দেখতে পারলেন না। একদমই ফাঁকা, কোনো কিছুই তাকে দেখা যাচ্ছে না। তো এটা দেখার পর তিনি আবার হাঁটতে শুরু করলেন। তো হাঁটতে শুরু করার কিছুক্ষণ পর তিনি দেখলেন যে বাঁশঝাড়ের ভিতর থেকে একটা ছোট বাচ্চা আর তার মায়ের কান্নার শব্দ শোনা যাচ্ছে। এমন একটা অবস্থা, মানে তার একটু এখন ভয় লাগতেছে। তিনি তার টর্চ লাইটটা মারতেই মানে তার ঠিক সামনেই দেখলেন যে একটা সাদা শাড়ি পরা মহিলা তার কোলে একটা সন্তান নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো একদম মাটিতে লুটিয়ে পড়েছে। এত বড়, বড় চুল, মানে কি বলবো? তিনি আরকি যেভাবে আমাকে বলছেন আরকি। আর মানে চুলগুলো দিয়ে তার মুখ এবং শরীরটা, পুরো শরীরটা ঢাকা। কিন্তু সে সাদা একটা শাড়ি পড়েছে, বিধবা মানে মহিলারা যেরকম শাড়ি পরে, এরকম একটা শাড়ি পরা আছে আরকি। তো মানে রফিক সাহেব, আমি ১ম এ বলেছি, একটু সাহসী টাইপের। আর তিনি জানেন যে এরকম কাহিনী হতে পারে। তো সবকিছু মিলে তিনি একটু আরকি নিজেকে সামলায় নিচ্ছেন। সামলায় নিলে তিনি ওই কান্না যে শব্দটা আছে, সেই শব্দটাকে লক্ষ্য করে বললেন যে, "আপনি কে? এত রাত্রে এখানে কি করছেন? কি চান?" এই সমস্ত কিছু, এত কিছু বলতেছেন, কিন্তু ওই মহিলাটা থেকে কোনো উত্তর আসতেছে না। তারপর মানে মহিলাটা হঠাৎ করে তার কান্নার শব্দটা বন্ধ করে ফেললেন এবং আস্তে, আস্তে মহিলাটা মাথা তোলা শুরু করল। এই মাথা যখন তুলতেছে তখন রফিক সাহেব আমার সঙ্গে কথা বলতেছিলেন, তিনি তার যে হাতে থাকা লাইটটা, সেই টর্চটা কিন্তু তার দিকে মানে ধরেই আছে। তো একটা সময়ে তারা দেখল যে মহিলাটা ধীরে, ধীরে মানে তার মাথাটা তুলছে। মাথাটা তোলার সময় মানে এমন একটা স্লো মোশনে মাথাটা তুলছে যেন মনে হচ্ছে যে মানে ভয়ানক কোনো একটা দৃশ্যর অপেক্ষা করতেছে সবাই। তো যাই হোক, যখন মাথাটা তুলে তখন চোখ দুটো ১ম এ দেখা গেল। চোখ দুটো রফিক সাহেব আমাকে যেভাবে বলতেছেন, চোখ দুটো একদম পুরোই কালো। আমাদের চোখে যেমন সাদা অংশ আছে, কালো অংশ আছে, কিন্তু ওই যে মহিলাটার পুরো অংশটাই কালো। মুখে কোনো ঠোঁট নেই, শুধু ভয়ানক রকমের একটা দাঁত বের করে খিলখিল করে হাসি দিচ্ছে। তো এটা দেখার পর
আমার মানে রফিক সাহেব একদম মানে পিছন ফিরে একটা ভোঁ দৌড় দিবে, ঠিক তখনই মানে মানে পিছন ফিরার সাথে সাথেই তিনি আরকি অনুভব করতে পারলেন তার পায়ে কিছু একটা জড়িয়ে গেছে। তো এটা যখন তিনি অনুভব করলেন, তিনি আর কন্ট্রোল করতে পারতেছেন না। তারপর তিনি তার যে হাতে থাকা লাইটটা দিয়ে মানে নিচের দিকে যখন তাকালেন, তখন উনি দেখতে পারলেন যে কিছু গাছের মানে ডালপালা এসে তার পা গুলোকে জড়িয়ে ধরে রেখেছে। তো এটা দেখার পর সে খুব জোরে চিৎকার করে কালেমা তয়বা পড়া শুরু করল। এই কালেমা পড়া মানে পড়তেই তিনি দেখতে পারলেন যে মানে বিকট একটা শব্দ হলো, এবং এই বিকট শব্দের পর চারপাশটাতে একেবারে খুব রকমের ঝড় বাতাস, মানে মনে হচ্ছে যে বাঁশঝাড়টা পুরোটা উপরে পড়ে যাবে এরকম একটা অবস্থা। তো এরকম একটা অবস্থাতে রফিক সাহেব তার যে হাতে থাকা টর্চটা ছিল সেই টর্চটা হাত থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর পুরো জায়গাটা একদম কালো অন্ধকারে ভরে যায়। তো এরকম একটা অবস্থায় রফিক সাহেব আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। মানে তিনি মানে পড়ে যাবে এরকম একটা অবস্থায় ওই যে মহিলাটা ছিল সেই মহিলাটা তার সন্তানকে নিয়ে এবার ভেসে আসতেছে। মানে তার সামনে একটা ভেসে আসতেছে এরকম একটা টাইপের। তো এটা দেখে রফিক সাহেব আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। এবং এই যে অজ্ঞান হয়ে পড়ে গেল না, তারপর থেকে আর তার কিছুই মনে নেই। পরদিন সকালবেলা তিনি দেখতে পারেন যে মসজিদের মধ্যে তিনি শুয়ে আছেন। তো তখন যখন চোখ খুলে আশেপাশে দেখেন যে হুজুর মানে মুয়াজ্জিম সাহেব তাকে মানে হাত বুলিয়ে দিচ্ছে। তো তিনি বললেন যে, "আমি এখানে কেন?" তখন মুয়াজ্জিম সাহেব বললেন যে, "আমি যখন ফজরের নামাজ পড়তে আসি তখন আমি দেখি তুমি রাস্তার মধ্যে অজ্ঞান অবস্থায় শুয়েছিলে। আমি তোমাকে নিয়ে এসে এই যে তুমি এখন এই অবস্থায়।" তখন ওই মানে রফিক সাহেব ওই ঘটনাটা মুয়াজ্জিম সাহেবকে বলে। তো মুয়াজ্জিম সাহেব বলে যে, "এইরকম ঘটনা তো এখানে সচরাচর ঘটে। তো তোমাকে আমাদের যে খতিব সাহেব আছে সেই খতিব সাহেবের নিকট যেতে হবে এবং তার কাছ থেকে কিছু তোমার জানার আছে, তার কাছ থেকে তুমি একটা ভালো সমাধান পাবে।" এরপর রফিক সাহেব সেই খতিব সাহেবের কাছে যায়। খতিব সাহেবকে গিয়ে গত রাত্রের পুরো ঘটনাটা যখন বলে, তখন আরকি খতিব সাহেব বলে যে, "এরকম সমস্যা নিয়ে আমার কাছে প্রায় মানুষ আছে। তো তাদেরকে আমি একটাই উপদেশ দেই যে, রাত্রের বেলা এদিক দিয়ে আসা যাবে না", এবং একটা তাবিজ দিলেন ওই খতিব সাহেব তাকে। যে তাবিজটা এখনো তার কাছে আছে। যেই তাবিজটা যার কাছে যতক্ষণ থাকে ততক্ষণ তার নাকি অনেক ভালো লাগে, প্রশান্তি অনুভব করেন। আর ওই যে বাঁশঝাড়টা আছে সেই বাঁশঝাড়টা এখনো আছে। কিন্তু এখন দিন পরিবর্তন হয়ে গেছে। এখন আসলে সেরকম মানুষ সেখানে কিছু দেখতে পারে না। কিন্তু রফিক সাহেব আমাকে যে ঘটনাটা বলেছে তিনি, এবং বলেছে যে এই ঘটনাটা আজ থেকে প্রায় ৭-৮ বছর আগের একটা ঘটনা। তো তারপর থেকে তিনি অনেকবার এই বাজারের নিচ দিয়ে এসেছেন, কিন্তু কোনো রকম ভয়ানক ঘটনার সম্মুখীন তিনি হননি। ২০১৮ সালের কথা। একদিন ইমাম সাহেব এলাকার মসজিদে বসেছিলেন। তো মাগরিবের ওয়াক্তের শেষের সময় ছিল। ওনার কয়েকজন মিলে ইসলামিক আলাপ আলোচনা করছিলেন মসজিদে বসে। তো তিনি খেয়াল করলো একটা যুবক বয়সী ছেলে চুপচাপ এসে সামনের কাতারে বাদিকের শেষ কোণায় গিয়ে মাথা নিচু করে বসে গেল। ইমাম সাহেব যেহেতু এসব বিষয়ে অভিজ্ঞ, তাই ছেলেটাকে থেকে তার একটু অস্বাভাবিক বোধ হতে শুরু করে। ঠিক করেন আলাপ আলোচনার পর ছেলেটার সাথে তিনি কথা বলবেন। কিছুক্ষণ পর যখন ছেলেটা বেরিয়ে যেতে লাগে, তখন ইমাম সাহেব ছেলেটার কাছে যেয়ে মাথায় হাত রেখে জিজ্ঞেস করেন, "কি হয়েছে বাবা? কোনো সমস্যায় আছো মনে হচ্ছে? বলো, বলতে পারো আমাকে। আল্লাহর ঘর থেকে কেউ নিরাশ হয়ে ফেরে না। যেহেতু আল্লাহ তাআলা তোমাকে এখনো এখান পর্যন্ত এনেছেন, সেহেতু তোমার সমস্যার সমাধানও তিনি এখানে রাখতে পারেন। বলো সমস্যা কি?" ছেলেটা কোনো উত্তর দিচ্ছিল না। তিনি অনেকবার জিজ্ঞেস করার পর ছেলেটা চুপচাপ থাকার কারণে তিনি খানিকটা রেগে যাবার মতো অবস্থা হয়। মনে মনে ভাবলো যে এত জেদ দেখানোর কি আছে। তো যাই হোক, ছেলেটা চলে আসতে যাবে এমন সময় ছেলেটা বলছিল যে উনি ওই ছেলের কাছ থেকে চলে আসতে যাবে এমন সময় বলছে যে, "আমার সমস্যার কারণ কেউ বিশ্বাস করতে চায় না।" তো ইমাম সাহেব শিওর হয়ে যান যে এটা কোনো ডিফারেন্ট টাইপের ঘটনা। তিনি তার সাথে কথা বলা শুরু করেন। তো ইমাম সাহেব তার নাম জিজ্ঞেস করেন। ছেলে বলে সজীব। তো সজীব শুধু একটা কথাই বলে ইমাম সাহেবকে, যে ইমাম সাহেবের পুরো অ্যাটেনশন নিতে সক্ষম হয়েছিল। সেটা হচ্ছিল যে, "আমি যা দেখে আসছি তা কোনো স্বাভাবিক জীবনের অংশ নয়, যে কারণে
কেউ আমার সমস্যাগুলো ততটা গুরুত্ব দিয়ে দেখে না। কিছু মানুষ যা যা দেখে না তাতে তারা বিশ্বাস করে না। আমার দুর্ভাগ্য যে আমার পরিবারের লোকজনও সেরকম। তো এভাবে টুকটাক কথা চলছিল। সজীব ঘটনাটা বর্ণনা শুরু করে। এসএসসি পরীক্ষা দেওয়ার পর সে তার নানির বাড়ি বগুড়ায় ঘুরতে গিয়েছিল। মামার বাইক নিয়ে সারাদিন ঘোরার পর প্রায় রাত আনুমানিক 9টার দিকে বাড়ি ফেরার পথে সে দেখতে পায় মাঝ রাস্তায় একদল লোকের সমাগম। মানুষগুলো কেমন একটা গোল হয়ে দাঁড়িয়েছিল। সে বাইক রেখে সেদিকে হেঁটে যায়, গিয়ে দেখতে পায় মানুষগুলো যাকে কেন্দ্র করে দাঁড়িয়েছিল সেই লোকটা রক্তাক্ত অবস্থায় রাস্তায় শুয়ে এপাশ ওপাশ গড়াগড়ি করে কাতরাচ্ছে। এটা দেখে তার একটু মন খারাপ হতে লাগলো। এতগুলো মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে, অথচ কেউ তাকে নিয়ে হাসপাতালে যেতে চাচ্ছে না। সেখানকার একজনের সাথে সাহায্য নিয়ে সেই লোকটাকে বাইকে বসায় সজীব। কি করবে ভেবে পাচ্ছিল না। সে তার মামাকে ফোন করে আসতে বলে। তার মামা তাকে জানায় এগিয়ে আসতে, সেও বের হয়েছে। সে বাইক টান দিয়েছে। পথে কিছু দূর যাওয়ার পর সে লক্ষ্য করে যে তার কানের কাছে জন্তুদের মতো গড়গড় করার শব্দ আসছে। সে বাইকের গ্লাসের দিকে তাকায়। লোকটা তাকে ধরে তার কাঁধের মধ্যে তার থুতনি রেখে বসেছিল। মিনিট দুয়েক পরে সে আবার লক্ষ্য করে লোকটা তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে এবং তার চোখগুলো জ্বলজ্বল করছে। সে ঘাবড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করে, কি ভাই, কি এখন কি একটু মোটামুটি সুস্থ লাগতেছে নাকি? লোকটা কোনো কথা বলে না, হেসে যাচ্ছে। তা হাসির মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে সজীব ভয় পেতে শুরু করে। ভয়ার্ত মুখে আবারও সে জিজ্ঞেস করে, ভাই এমন পাগলের মতো হাসছেন কেন? লোকটা তৎক্ষণাৎ সজীবের গলা চাপ দিয়ে ধরে। চাপের কারণে বাইকের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে পড়ে যায়। পড়ে যাবার কারণে তার হাঁটু হাত গালের মাংস উঠে গিয়েছিল। মিনিট খানেকটার মধ্যে সেখান থেকে সেটা রক্তাক্ত হয়ে যায়। তার মাথা ঝিমঝিম করতে শুরু করে। তার মনে হতে থাকে সে এখনই জ্ঞান হারাবে। পরদিন সে হাসপাতালে নিজেকে যখন জ্ঞান ফেরে তখন তিনি হাসপাতালে। তার মামা তাকে জানায় যে সে ওকে ফোন করে ফোনের কোনো উত্তর না পেয়ে লোকজন নিয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং রাস্তার পাশে তাকে পড়ে থাকতে দেখে। তো সজীব তার মামাকে জিজ্ঞেস করে তার সাথে একটা আহত লোক ছিল, সে কোথায়? সে তার গলা চেপে ধরেছিল মাঝ রাস্তায়। তোর মামা জানায় রাস্তায় সজীবকে ছাড়া আর কাউকে খুঁজে পায়নি তারা। ওর ডান হাতটাও ভেঙে গিয়েছিল। তাকে বেশ কিছুদিন হাসপাতালে রাখার কথা ছিল, কিন্তু সে 2 সপ্তাহ বেশি টিকতে পারেনি। ওকে যে রুমে রাখা হয়েছিল সেটায় 8টা রোগী থাকার বেড ছিল। সজীব সহ আরো 3 জন রোগী ছিল ওই রুমে। এক রাতে সজীব হাসপাতালে শুয়েছিল, মনে মনে সেই লোকটার কথা ভাবছিল। লোকটা হুট করে কেন গলা চেপে ধরেছিল তার, আবার হুট করে উধাও বা কিভাবে হয়ে গেল বুঝলো না জিনিসটা। যেমনটা আগেই তিনি বলেছিল যে সজীব অদৃশ্য কোনো কিছুর উপর বিশ্বাস করে না। এই কারণে সে ওই মুহূর্তে ভাবেইনি যে সেই এটা মানুষ ছিল না বা কিছু একটা। সে শুনতে পায় হঠাৎ রুমের দরজাটা আস্তে করে খুলে গেল। খুলে যাওয়া দরজাটার সামনে সে একটা অবয়ব দেখতে পায়। হাতের ইশারা দিয়ে ওকে বাইরে আসতে বলে অবয়বটা। সে উঠে যায়। দরজা ক্রস করতে সে খেয়াল করে অবয়বটা হেঁটে যাচ্ছে সে পেছনের সিঁড়ির দিকে। সজীব মোবাইলের ফ্ল্যাশ হাতে পিছু নিতেই শুরু করে অবয়বটার। হাসপাতালটা ছিল 2 তলা। সামনের দিকে একটা সিঁড়ি ছিল, পেছনের দিকে আরেকটা সিঁড়ি ছিল। তো পেছনের দিকে সিঁড়িটা খুব কম ব্যবহার হতো। তো সিঁড়ির সামনের 5 থেকে 6 হাত ফাঁকা জায়গা ছিল। তো ওই রাতের আরেকটি প্রতিচ্ছবি তিনি দেখতে পায়। সেখানে গোল হয়ে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তবে এবার ব্যাপারটা ওইবারের তুলনায় স্বাভাবিক ঘটনার মতো ছিল না। 7 থেকে 8 ফুট লম্বা লম্বা লোকগুলো কাপড় পরে গোল হয়ে ভেতরে কিছু একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরছে এবং অচেনা একটা ভাষায় মন্ত্র পাঠের মতো কিছু একটা করছে এবং সেটা বারবার করে পড়ছে। তো সজীবেরকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে দৌড় দিতে অস্বাভাবিকভাবে মেনে নিয়ে দৌড় দিতে যায়। এমন সময় লোকগুলো থেমে যায়। একজন সজীবকে পেছন দিক থেকে টান দিয়ে ধরে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়। উঠে বসতে সে দেখতে পায় সেই লোকটা যাকে সজীব ওই রাতে দেখেছিল সে মেঝেতে বসে আছে এবং তাকে ঘিরেই বাকি লোকগুলো গোল করে হাঁটাহাঁটি করছে। তো ওই লোকটা তাকে জিজ্ঞেস করে, ও তুই মরিস নাই, আরো ভুগতে চাস? তো সজীব সাহস জুটিয়ে প্রশ্ন করে, কে আপনি, আর রাতে আমার গলা চেপ দিয়ে ধরেছিলেন কেন? লোকটা উত্তর করে আস্তে আস্তে সবই টের পাবি, এত তারা কিসের, সবে তো যজ্ঞের শুরু হয়েছে, নরবলিতে এখনো বাকি। তো সজীব উঠে সিঁড়ি ধরে দৌড় দিয়ে নিচের দিকে কোনো স্টাফের সন্ধান পাবার আশায় দৌড় দেয়। সে সিঁড়ি ধরে দৌড় দিয়েছেই 2 তলা থেকে নিচ তলায় নামার সামান্য সংখ্যক সিঁড়িগুলো যেন শেষ হতেই চাইছিল না। অসুস্থ শরীর নিয়ে অন্ধকারে দৌড়াতে দৌড়াতে সে হাঁপিয়ে যায় এবং হোঁচট খেয়ে সিঁড়িতে গড়াতে দেয়ালের সাথে ধাক্কা খায়। পিঠে প্রচন্ড ব্যথা পায় সে।
ব্যথার চোটে চিৎকার দিয়ে ওঠে। এমন সময় সে অনুভব করে তার চিৎকারের কোনো শব্দে কেউ বেরোচ্ছে না। কে একজন হঠাৎ করে তার মুখ চেপে ধরেছে। হাতটা হাতটা সে বুঝতে পারে তার মুখ যে জিনিসটা চেপে ধরেছে সেটা শুধুমাত্র এক দুটো হাত, কোনো দেহের সন্ধান সে পাচ্ছে না। হাতাহাতি করেও লোমশ হাতগুলো যেন লোমের পরিবর্তে কাঁটা দিয়ে ঘেরা ছিল। তার মনে হতে থাকে তার হাতে কাঁটা ফুটছে, রক্ত বেরোচ্ছে। কিছুক্ষণ পর সে শুনতে পায় তার কানে কেউ একজন বিড়বিড় করে বলছে, কিরে, বিশ্বাস হয় আমাকে? তোর যতদিন না আমার উপস্থিতিতে বিশ্বাস জন্মাচ্ছে ততদিন তোকে আমি এইভাবেই যন্ত্রণা করে যাব। সব শেষে তোকে টুকরো টুকরো করে কেটে রাস্তার কুকুরকে দিয়ে খাওয়াবো। তো এরপর সজীব আর কিছু মনে করতে পারে না। যখন হুঁশ ফেরে তখন সে নিজেকে শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ পেঁচানো অবস্থায় দেখতে পায়। কি হয়েছিল জিজ্ঞেস করতেই একজন নার্স তাকে বলে, আপনি সিঁড়ির ওখানে কি করছিলেন? সকালবেলা ওখানে গিয়ে দেখি আপনি মেঝেতে পড়ে আছেন, শরীর জুড়ে ক্ষতর দাগ, রক্ত লেগে মেঝেতে শুকিয়ে গেছে অনেকটা। সজীব রাতের ঘটনাটা কাউকে বলে না, কারণ সে নিজেই বিশ্বাস করছিল না তার সাথে কি ঘটেছে। এসব বললে সবাই হাসাহাসি করবে, আর ওর পরিবারের লোক তো একদমই কানে তুলবে না এই কথা। কিন্তু ওর মনে একটা ভয় ঢুকে যায়। সে মনের ভুল ভেবে এড়িয়েও যেতে পারত, কিন্তু কারণ যা হয়েছিল সে নিজেও অনুভব করতে পেরেছিল ভুল কি করে হতে পারে। আমি আবারও আপনাদের বলি, ও যখন দেখেছে ওকে কেউ মুখ চাপা দিয়ে ধরেছে, সেই হাতটার পেছনে অনেকবার হাত দিয়ে ধরার চেষ্টা করেছে, কিন্তু কোনো শরীরের অস্তিত্ব সে খুঁজে পায়নি। তো এভাবে কয়েকটা দিন কেটে যায়। তো সেরকম কিছু ঘটনা ওই কয়েকদিনে সে মনে মনে এই ব্যাপারটা নিয়ে সব সময় ভাবতো। টেনশনে দেখে ওকে রুমের একজন রোগী জিজ্ঞেস করে, এত দুশ্চিন্তা কিসের এত ছোট বয়সে? সজীব কিছু বলে না, শরীর খারাপের বাহানা দিয়ে এড়িয়ে যায়। তো লোকটা তাকে বলে, তোমার দুশ্চিন্তার চেয়ে 2 রাকাত নফল নামাজ উত্তম, চলো একসাথে পড়ি। তো সজীব বলে সে এসবে বিশ্বাসী না, যা সে দেখে না তা সে বিশ্বাস করে না। লোকটাকে সরি বলে বাইরে চলে যায়। তো রাতে সজীব উঠেছিল টয়লেটে যাওয়ার জন্য। নোংরা টয়লেটের বিশ্রী গন্ধ সে 2-3 হাত দূর থেকেই পায়। যত কাছে যাচ্ছে গন্ধটা তার কাছে তত অন্যরকম মনে হতে শুরু করে। তো টয়লেটের গন্ধর পচা লাশ পচা গন্ধের মধ্যে পার্থক্য টের পায় সে। দরজার সামনে আসতেই তার নাকে লাশ পচা একটা গন্ধ ভেসে আসে। সারি সারি ভাবে কয়েকটা টয়লেট ছিল ওখানে। তো ভেতরে গিয়ে সে প্রথম দরজাটা খুলতেই দেখতে পায় কমোডের উপর বসা পেছনের দেয়ালে হেলান দিয়ে গলা কাটা একটা মহিলার দেহ পড়ে আছে। ক্ষতের চারপাশে মাছি ভনভন করছে, পেটের মাঝ বরাবর একটা লম্বা ক্ষতের দাগ, যেখানে পোকা লেগে গেছে। নাড়িবুড়িগুলো বের হয়ে ঝুলছে, চোখ দুটো খোলা, মনে হচ্ছিল যেন গলা কাটা নিথর দেহটা নিয়ে মহিলাটা ওর দিকে তাকিয়ে আছে। সজীব বমি করে দেয় সাথে সাথে। মুখ আর নাকে অন্যটা হাতটা চেপে ধরে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে। একটু নিচে তাকাতেই খেয়াল করে মহিলাটার পায়ের আঙ্গুল নড়ে উঠেছে। ভয় পেয়ে আবার উপরে তাকাতেই সে দেখে লাশের চোখ এবার বন্ধ, কিন্তু মুখে দাঁত বের করা অট্ট হাসির স্টাইল। রক্তে লাগা দাঁত, মনে হচ্ছিল যেন রক্ত মিশ্রিত কোনো মাংসের টুকরোয় কামড় বসে আছে। সজীব ভয়ে দৌড় দিতেই ভেজা মেঝেতে পা পিছলে ধূপ করে পড়ে যায়। ভাঙা হাতে আবারও আঘাত পায় এবং ব্যথায় কাতরাতে শুরু করে। দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছিল না, মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছিল না। চোখ বন্ধ করে মনে মনে বলছিল, কে কোথায় আছো, আমাকে দয়া করে উদ্ধার করো। চোখ খুলতে সে দেখে তার মাথার উপর ওই দিনের সেই লোকটা যাকে সে রাস্তায় এবং সিঁড়িতে দেখেছিল। তার মাথার উপর কয়েক ইঞ্চি জায়গা ফাঁকা রেখে মাথা উঁচু করে চোখের দিকে তাকিয়ে হাসছে। লোকটার মুখ থেকে টপ টপ করে রক্ত পড়তে থাকে, যা সজীবের মুখে এসে লাগে। সামান্য পরিমাণ শক্তি পায় সে। উঠে দাঁড়িয়ে কোনো রকম এক দৌড়ে রুমে চলে আসে। রুমে ঢুকেই লাইট জ্বালিয়ে দেয়। লাইট জ্বালাতেই সে দেখতে পায় আরেকটা উদ্ভট দৃশ্য। রুমের 8টি বেডেই রোগী শোয়া, প্রত্যেকের পাশেই একটা করে নার্স। খানিক দূরেই অন্য এক রোগীর কাছে একজন ডক্টর চেক আপ করছে। কিছুক্ষণ পর কি যেন হলো, ডক্টরটা নার্সকে বলল, নিয়ে যাও, মারা গেছে। সজীব এসব দেখে ভয়ে থরথর করে কাঁপছে। কি ঘটছে, কেন ঘটছে সে কিছুই বুঝতে পারছিল না, কিছুই মাথায় নিতে পারছিল না। তার পাশ কাটিয়ে স্ট্রেচার করে নার্সটা লাশটা বের করে, অথচ তার দিকে ফিরেও তাকায় না। একটা অদ্ভুত দৃশ্য। ডক্টর, নার্স, রোগী কেউই সজীবকে পাত্তা দিচ্ছে না। সে বের হয়ে স্ট্রেচার নিয়ে বেরিয়ে যাওয়ার নার্সকে ফলো করতে শুরু করে। লাশটাকে নিয়ে নার্স মর্গে ঢুকে যায়। সজীবও তার পেছনে মর্গে প্রবেশ করে। নার্স লাশটাকে নিয়ে মর্গের ভেতরের সামনের দিকে যেতে থাকে। ফলো করতে করতে সজীব আবারও পুরনো দৃশ্যটা দেখতে পায়। গোল হয়ে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে।
নার্স স্ট্রেচারটা রেখে লোকগুলোকে ডাক দিয়ে বলে খাওয়া শুরু করেন। সজীব দেখতে পায় লোকগুলোর গোল বৃত্ত হতে ওই লোকটা বের হয়ে এসছে। স্ট্রেচারের সামনে এসে দাঁড়ায় সে, হাতে ছুরি নিয়ে লাশটার বুক চিরে মাংস কাটা শুরু করে। কাটতে কাটতে হঠাৎ করেই সজীবের দিকে তাকায়, তাকিয়ে বলে, কি রে, দেখতে পাচ্ছিস কি হচ্ছে? হা করে রাখি আছিস কেন রে, খাবি নাকি? বেশ কিছুক্ষণ ধরে এমন অস্বাভাবিক ঘটনা দেখার কারণে সজীব আর নিজেকে ধরে রাখতে পারছিল না, তার ব্রেন কাজ করছিল না। তিনি ভাবছিল তার মাথাটা হালকা হয়ে যাচ্ছে, তিনি জ্ঞান হারিয়ে ফেলে। সকালবেলা নিজেকে হসপিটালের ছাদের উপরে তিনি নিজেকে পান। ফোন করে বাড়ির লোকজনকে ডেকে এনে কান্নাকাটি করতে থাকে, আর সে এখানে থাকতে পারবে না, এই হাসপাতালের সমস্যা আছে এই বলতে থাকে। অনেক কথা কাটাকাটির পর সে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে যায়। এরপর থেকে শহরে ফেরা পর্যন্ত তার সাথে আর কিছুই ঘটেনি। সে ধরেই নিয়েছিল সমস্যাটা হাসপাতাল কেন্দ্রিক। ভাইয়া, আমি সাদিয়া আফরিন, ক্লাস 10-এ পড়ি। আমি আজকে আমার ভাইয়ার একটা ঘটনা শেয়ার করছি। হোপ ইউ লাইক ইট। আমার মা আর আমার ভাই আমি হওয়ার আগে গ্রামেই থাকতো। আমার গ্রাম মুন্সিগঞ্জ। তো তারা যখন ঢাকা এসে পড়ে তখন মাঝে মাঝেই গ্রামে যাওয়া হতো। গ্রামে ভাইয়ার ক্লোজ ফ্রেন্ড ছিল রিয়াদ ভাইয়া, আর ওদের মধ্যে একসাথে নদীতে গোসল করার একটা বিষয় ছিল। তাই ভাইয়া গ্রামে গিয়েই রিয়াদ ভাইয়াকে ডাকতে গেল, কিন্তু ওকে না দেখে ভেতরে গিয়ে চাচির সাথে কথা বলল। তখন চাচি বলল যে, তুই বস, আমি জামা রোদে দিয়ে আসছি। তখনই রিয়াদ ভাইয়া আমার ভাইয়াকে ডাক দিল যে, নাহিদ তুই আসছিস, চল নদীতে যাই। ভাইয়া দৌড়ে গিয়ে জামা কাপড় গামছা এনে রেডি হলো। ওরা দুইজন একাই গিয়েছিল, অর্থাৎ ওরা দুইজনে গিয়েছিল শুধুমাত্র। তো ভাইয়া তখন সাঁতার পারত না, তাই বেশি মানুষ না থাকলে নদীর গভীরে যেত না। রিভার ব্যাংকে অর্থাৎ নদীর পাড়েই মগ দিয়ে পানি ঢালতো এবং গোসল করত। তো ওই দিন মানুষ না থাকায় ভাইয়া নদীতে নামেনি। রিয়াদ ভাইয়া তখন বলছে যে, নাহিদ কিছু হবে না, আমি আছি, তুই ডুবে যাবি না। কিন্তু ভাইয়া তাও নামলো না। তখন রিয়াদ ভাইয়া একটা সময় আমার ভাইয়ার হাত ধরে টানাটানি করতে লাগলো। যেহেতু ভাইয়া কোনোভাবেই নামতে চাচ্ছিল না, ভয় পাচ্ছিল, ও রিয়াদ ভাইয়াকে একটা ধাক্কা দেয়। তখন রিয়াদ ভাইয়া একটু দূরে একটা পাথরের সাথে ধাক্কা খায় এবং তার মাথা ফেটে যায়, আর রক্তে পুরো জায়গাটা ভরে যায়। ভাইয়া তখন ভয় পেয়ে দৌড়ে বাসায় এসে চাচিকে বলল যে, সব ঘটনা খুলে বলল। কিন্তু মজার ব্যাপার, আর তার থেকে বেশি আশ্চর্যের ব্যাপার, যে কথাটা চাচি বলল যে রিয়া তো ও নানি বাড়িতে গেছে, ভাইয়া একদমই বিশ্বাস করতে পারছিল না। এজন্য তারা আবার সেই জায়গায় অর্থাৎ নদীর পাড়ে ওখানে গেল, কিন্তু গিয়ে দেখলো যে ওখানে কিছুই নেই, কোনো কিছুর চিহ্ন মাত্র ছিল না। তারপর ও 7 দিন জ্বরে পড়েছিল, অর্থাৎ ভাইয়ার 7 দিন জ্বরে পড়েছিল। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। ঘটনাটি পাঠিয়েছেন সাদিয়া আফরিন। যাই হোক, আমি চলে যাচ্ছি কাহিনীতে। কাহিনীটা হচ্ছে, তখন ইউনিভার্সিটির 2nd ইয়ারে পড়তেন মামুন। আই গেস ওনার পরীক্ষা শেষ হয়েছিল সেই সময়টাতে। তো ওনারা কয়েক বন্ধু মিলে প্ল্যান করেন তারা ঢাকার বাইরে যাবেন বেড়াতে, কারণ তারা অনেক বোর্ড হয়ে গিয়েছিলেন সেই সময়টাতে। এবং বোর্ড হয়ে যাওয়ার কারণে তারা প্ল্যান করেন যে ঢাকার বাইরে কোনো একটা জায়গায় ঘুরে আসা যায়। তো ওনাদের এক বন্ধু ছিল, সেই বন্ধুর নাম ছিল অমিত, এবং তার গ্রামের বাড়ি ছিল হচ্ছে কিশোরগঞ্জের হাওড়ের কোনো একটা এলাকায়। এবং তারা কয়েক বন্ধু মিলে, একজনের নাম অমিত, একজনের নাম সুজন, আরেকজনের নাম নিশাদ, এবং তারা কয়েকজন মিলে প্ল্যান করেন যে তারা অমিতের যে পৈতৃক বাড়ি সে হাওড় এলাকায়, সেখানে তারা বেড়াতে যাবেন। এবং তারা যথারীতি বেড়াতে চলে যান সেখানে। এবং যে যখন ওঠেন দেখেন যে একটা বিস্তীর্ণ গ্রাম, বেশ অনেক বড় খোলামেলা একটা জায়গা, মানে বাড়ি বলতে সেখানে হচ্ছে বিশাল একটা মাঠের মতো, এবং মাঠের মাঝখানে
ঠিক বাড়িটা, এবং বসত বাড়িটা হচ্ছে একটা টিনের বাড়ি, এবং আশেপাশে খোলামেলা জায়গা, এবং খোলামেলা জায়গা বলতে তেমন কিছুই নেই, এবং বাড়ির যেই পুরো যে জায়গাটা প্যারামিটারটা সেটা শেষ দিকে অনেকগুলো গাছপালা আছে, এবং বাড়ির যে পেছন দিকটা সেখানে একটা খাল আছে, এবং সে খালের সাথে কয়েকটা নৌকা বাঁধা। যাই হোক, যেভাবে উনি লিখেছেন আমি সেভাবে বাড়িটার বর্ণনা দিলাম আপনাদেরকে। তো সেই বাড়ির মধ্যে কয়েকটা রুম পাশাপাশি, এবং আরো কয়েকটা ঘর আছে আশেপাশে, সেসব ঘর অ্যাবান্ডেন্ট, সেখানে কোনো মানুষ থাকে না। তো যেই জায়গায় কয়েকটা ঘর থাকে, মানে সেই খালের পাশের যে জায়গাটা, সেখানে ওদেরকে থাকতে দেওয়া হয়, সেখানে একটা রুমে। এবং সেই রুমের মধ্যে ঢোকার পর তারা যেটা দেখে যে রুমের ভেতরে একটা চৌকি আছে, একটা খাট আর কি, এবং রুমের একটা সাইডে পুরো আলু দিয়ে জায়গাটা মানে ভরাট করা, মানে ভরে রাখা। এটা হচ্ছে আলুর গুদাম একটা পাশে, আরেক পাশে হচ্ছে একটা খাট আছে, এবং সেখানেই তাদেরকে থাকতে হবে। তো যাই হোক, তাদের কাছে বেশ ভালোই পছন্দ হয় জায়গাটাকে, বেশ মনে হয় যে হ্যাঁ, এটা একটা আসলে বেশ অ্যাডভেঞ্চারাস একটা জায়গা, মানে আমরা এসেছি গ্রামের অ্যাডভেঞ্চার নিতে, এবং মানে দিস ইজ হোয়াট উই ক্যান এনজয়। খুব ভালো লাগে তাদের কাছে। যাই হোক, প্রথম রাতে তারা অনেক টায়ার্ড ছিল, এবং রাত হলেই যদিও প্রকৃতিটা বেশ এনজয় করা শুরু করে, যে রাতের বেলা সেই হ্যারিকেনের আলো এবং ঝিঝির ডাক, রাতের বেলা নিশির একটা, রাতের বেলার একটা পরিবেশের একটা সাউন্ড আছে, সেরকম একটা পরিবেশ শুনতে শুনতে আল মামুনরা ঘুমিয়ে যায়, এবং আর কিছু ওই দিনকার আর কিছু খেয়াল নেই। পরদিন যখন ঘুম থেকে ওঠে, তাদের ইচ্ছা হয় আচ্ছা ঠিক আছে, আজকে গ্রাম ঘুরে বেড়াবো, দেখবো। তো দিনের বেলাটা মোটামুটি অলস ভাবে কেটে যায়। ঠিক দুপুরের পরে, দুপুর যখন গড়িয়ে যায়, তখন তারা দেখে যে বাড়ির পেছনে যে খালটা, সেই খালে যে নৌকা বাঁধা আছে কয়েকটা, তো তার মধ্যে একটা নৌকা তারা নেয়। তারা বলে আচ্ছা ঠিক আছে, আমরাই বাইতে পারবো। তো সেই নৌকাটাকে নিয়ে বাইতে বাইতে তারা চলে যায় সেই গ্রামের যে একটা বাজার আছে, গ্রাম্য বাজার, সেই বাজারে ওখানে। তো যখন বাজারে যায়, বাজারে গিয়ে দেখে যে কয়েকটা দোকান আছে। তো ওরা সেইখানে নামে, নৌকাটাকে পাড়ে রেখে তারা চলে যায় সেই দোকানে বসে তারা চা খায়, গুড়ের চা, এবং যথারীতি নিজেরা গল্প করে, নিজেদের মধ্যে আড্ডায় মেতে ওঠে, এবং গ্রামেরও কিছু মানুষ তাদের সাথে সহজ সরল গল্প শুরু করে। অনেকে জিজ্ঞেস করে যে ভাই কোথায় এসছেন আপনারা, কোথায় কোথায় উঠছেন? তখন বলে যে আমরা আসছি হচ্ছে এই অমিতের দাদার নাম, যে বলে ওনার বাসায়, এবং ওখানে আমরা আছি। তো কথাটা শুনে মানুষ যেরকম খুশি তাদের সাথে ছিল, খুব হাসি খুশি ছিল সবাই। তো উনি যখনই বলে যে ওনার বাড়িতে আছি, ওনার ভিটায় আমরা আছি, তখনই দেখা যায় মানুষের মুখগুলো কালো হয়ে গেছে, দোকানদারের মুখ কালো হয়ে গেছে। দোকানদার বেশ বয়স্ক, মানে ওনাদের, মানে আমরা যে বয়সী মানুষকে দেখলে সহজেই চাচা ডাকি, বা অনেকেই চাচা ডাকে, সেরকম আর কি, একটা শ্রদ্ধেয় চেহারা আর কি। তিনিও খুব বেশ, মানে মুখ টুক ওনার হয়ে যায় আর কি, বেশ মুখ কালো করে ফেলেন। তো ওরা জিনিসটা বোঝে না, ওরা বলে যে চাচা কি কোনো সমস্যা, আপনি হঠাৎ করে এরকম হয়ে গেলেন? বলে যে না বাবা, ওখানে আসলে তোমরা যেখানে উঠছো সেই জায়গাটাতে আসলে খুব একটা মানুষ থাকে না, তো ওই জায়গার নামে বদনাম আছে, যে ওই খালের মধ্যে দেও আছে, এবং এই খালের বিশাল অংশ দেও, তোমরা কি ওখান থেকে আসছো নৌকা? বলে হ্যাঁ। বলে কাজটা ভালো করোনি, এটা আসলে খুব ভালো না, এবং এখন বিকাল গড়ায়, সন্ধ্যা হয়ে গেছে, তো চলো তোমাদেরকে আমি নামাই দিয়ে আসি। উনি বলে যে না, আমরা যেতে পারবো এখান থেকে চাচা, ইটস নট এ প্রবলেম। না না না, তোমরা যেতে পারবো। বলে যে আমাদের সাথে নৌকা আছে, বলে যে অসুবিধা নেই, এই নৌকা পরে পৌঁছায় তার ব্যবস্থা করবো, চলো তোমাদেরকে দিয়ে আসি। এই বলে সেই চাচা ওনাদেরকে নিয়ে যান, নিয়ে যে সেই নৌকায় ওঠেন, এবং তিনি নৌকা বাইতে থাকেন। ততক্ষণে অলরেডি বিকাল গড়িয়ে অন্ধকার নামা শুরু হয়েছে, সন্ধ্যার মতো হয়ে আসছে চারিপাশে। তো এরকম অবস্থায় নৌকা যখন চলছে, যেই মানে পাড়ের থেকে একটু ভেতরে চলে গিয়েছে, খালের মাঝামাঝি, এরকম সময় হঠাৎ করে তারা টের পায় নৌকার নিচে কিছু একটা ঘষা খেয়ে গেল, মানে বেশ একটা গড়গড় করে ঘষা খেয়ে গেল নৌকার তলাটা। মনে হলো কিছু একটা মানে ঘষা খেয়ে গেছে, এবং নৌকাটা বেশ দুলে উঠলো, এবং এটাতে কিন্তু তারা খুব ভয় পেয়ে যায় যে হঠাৎ করে নৌকা এরকম দুলে উঠলে কেন, মানে কি কি অবস্থা, এবং নৌকার নিচ দিয়ে যদি কিছু যায় সেটা কিন্তু বোঝা যায়। তো ইটস ভেরি মানে উইয়ার্ড ফিলিং, পানিতে থাকলে সেটা বোঝা যায়। তো যাই হোক, আমার মামুনটা বেশ ভয় পায়, এবং তারা বলে কি চাচা, এটা কি কি হলো? চাচা বলে কথা বলো না, তোমরা দোয়া পড়ো বসে। তো তারা যে যা পারে দোয়া পড়ছে, এবং চাচা দেখলো যে উনিও দোয়া পড়া শুরু করলেন, এবং তিনি জোরে জোরে একটা কথা বললেন যে এরা মেহমান, এদেরকে বিরক্ত করিস না, এদেরকে বিয়ে করলে পীর বাবা তোদেরকে ছাড়বো না। এরকম একটা কথা উনি বলেন। বলার পরে উনি দেখে, ওরা শুনতে পায় কোত্থেকে জানি মনে একটা চাপা একটা গর্জনের মতো আসলো,
এবং বেশ মানে ভয়ঙ্কর শব্দটা, এবং ওরা সবাই একটু এটাতে মানে নিষ্প্রভ হয়ে গেল যে আসলে জিনিসটা কি, খুব মানে চুপচাপ হয়ে গেল। এবং সেই চাচা তাদেরকে একসময় পাড়ে নিয়ে আসলো, এবং পাড়ে নিয়ে এসে তাদেরকে ওই মানে উঠিয়ে দিল, বললো যে আচ্ছা ঠিক আছে, আপনারা যান, এভাবে এসেন না, এবং পারলে খুব দ্রুতই ঢাকায় চলে যান, এখানে থেকেন না। এখানে কিন্তু অনেক অনেক কিছু সমস্যা আছে, এবং মানে এখানে প্রবলেম আছে, এবং এখানে আহ, মানুষ এমনও হয় যে মানুষকে পাওয়া যায় না, গবাদি পশু খুঁজে পাওয়া যায় না, অনেক প্রবলেম হয়। তো এরকম কথা বলে। তো ওরা মানে একটু ভয় পেয়ে মানে একটু একটু চিন্তা করে যে আসলে কি হলো জিনিসটা, নৌকার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না। তো যাই হোক, বাসায় যখন চলে আসে, বাসায় এসে তারা রাতে যথারীতি রাতে বসে গল্প করতে থাকে, এবং সেই পরিবেশের সাথে তারা না অনেকটা ভুলেই যায়, কারণ সেই গ্রামের সেই নির্মল পরিবেশ, রাতের বেলা ঝিঝি ডাকছে, আপনার হ্যারিকেনের আলোতে তারা কার্ড খেলা শুরু করে, এবং বেশ মজাই লাগতে থাকে তাদের কাছে, মানে মানে ভেরি এনজয়েবল একটা সিচুয়েশন, এবং তারা এই ভয়ের ব্যাপারগুলো একদমই ভুলে যায়। তো এরকম করে খেলতে খেলতে একসময় আড্ডা মারতে মারতে রাত হয়ে যায়। তো রাত যখন হয়ে যায় তখন ঘুমানোর পালা, খাওয়া দাওয়া করে তার চাচা আসে। ওই যে যে ছেলেটা যার বাড়িতে গিয়েছিল, তার চাচা বলে যে ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করে নাও। তো খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করার পরে তারা ঘুমাতে যায়। তো সবাই ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে তারা যখন ঘুমিয়ে আছে, তো যেটা হয়, আল মামুন ছিল, শুয়েছিল, তার ডান পাশে ছিল হচ্ছে যে তার ফ্রেন্ড নিশাত, আর বাম পাশে ছিল হচ্ছে এই ছেলেটা, সেটা হচ্ছে ওই বাড়ির যে যার যে হোস্ট যে নিয়ে গেছে অমিত, আর তার পাশে ছিল সুজন নামে ছিল সে। তো এরকম তারা ঘুমিয়ে আছে। তো হঠাৎ করে রাতের বেলা, একসময় ঘুমিয়ে গিয়েছিল, হঠাৎ করে রাতের বেলা আল মামুন দেখে তাকে আস্তে করে ধাক্কা দিচ্ছে, এই পাশ থেকে নিশাদ ধাক্কা দিচ্ছে। তো সে চোখ মারে, দেখে চোখে ঘুম ঘুম চোখে, সে দেখতে বলে, কি বলতেও পারে না, সে তাকিয়ে দেখে যে তার যে আরেক বন্ধু যে অমিত, সে বসে আছে মাটিতে, উবু হয়ে বসে আছে, এবং কিছু একটা করছে। এই অন্ধকার, প্রায় নিভু নিভু অন্ধকার, এরকম একটা ইসের মধ্যে আলো অল্প জ্বলছে হ্যারিকেন থেকে। এই সময় সে হঠাৎ করে বুঝতে পারে যে তার সেই বন্ধুটা মাটিতে বসে বসে আলু খাচ্ছে, কাঁচা আলু কচকচ করে খাচ্ছে, চাবিয়ে মানে চাবাচ্ছে, যে চাবানোর একটা শব্দ, হ্যাঁ, চিবিয়ে চিবিয়ে যে খাওয়ার একটা শব্দ, কচ করছে সেই, মানে বেশ মানে আলু কামড় দিয়ে যে ছিঁড়ে না, ক্রক করে একটা শব্দ হয়, এরকম বলে ছিঁড়ে নিয়ে খাচ্ছে। তো এই শব্দটা সে পাচ্ছে, এবং অল্প আলোতে সে দেখতে তার সেই বন্ধুটা, এবং সে একটু হতবাক হয়ে যায়। তো দেখে যে তার বন্ধু যে নিশাদ তাকে খামচে ধরে আছে। তো ও তখন আল মামুন যদি থাকেন, তিনি তখন বাম দিকে হাত দেয়, বাম দিকে হাত দিয়ে দেখে যে কি আশ্চর্য ব্যাপার, তো যে ও তো পাশেই শুয়ে আছে, মানে ওখানে বসে আলু খাওয়ার তো প্রশ্নই আসে না। দেখে যে সে পাশেই শুয়ে আছে। তো তখন তার কাছে আরো 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 মানে অস্বস্তি লাগা শুরু করে, যে আমি এখানে যদি শুয়ে থাকে, ওখানে ওইটা কে খাচ্ছে। তো তখন সে তাকিয়ে দেখে যে তার যে আরেক বন্ধু সুজন, সে কেমন জানি একটা মানে গড়গড় করছে, মানে ভয়ে সে মানে হয়ে গেছে, মুখ দিয়ে অস্ফুট একটা শব্দ করছে, এবং যে ফুপিয়ে ওঠার মতো, কান্নার ফুপিয়ে কাঁদে যেরকম সেরকম। তো এই শব্দটা যখন শুনে দেখে যে ওই যে বসেছিল তার বন্ধু অমিত, ওখানে আলু খাচ্ছে। সে ফিরে তাকায়, এবং আশ্চর্য হয়ে খেয়াল করে যেটা জাস্ট লাইক অমিতের মতো এক্স্যাক্টলি অমিতই বসে আছে, আলু খাচ্ছে, এবং সে একটা আশ্চর্য দৃষ্টিতে, নিষ্প্রভ দৃষ্টিতে তাদের দিকে তাকায়, এবং তাকিয়ে ঠোঁটের কোনায় মুচকি একটা হাসি দেয়। এবং এটা দেখে তখন আর তার বন্ধু যে পাশে ছিল সুজন, সে এটা সহ্য করতে পারে, সে চিৎকার করে, এবং সে চিৎকারে দেখা যাচ্ছে যে পাশের রুমে হট্টগোল শুরু হয়, এবং একটু পরে তার মানুষজন চলে আসে। এবং এর মধ্যে যেটা হয়, আল মামুন কয়েক সেকেন্ড তার আর খেয়াল ছিল না, সে মানে মনে হয় যে ওই যে তাকিয়েছিল সেই তার বন্ধু অমিত যে আলু খাচ্ছে তার দিকে তাকিয়ে, সে অনেকটা স্পেল বাউন্ডের মতো হয়ে গিয়েছিল। তো এই সময় যেটা হয় যে সে যখন নিজেকে আবিষ্কার করে যে এর মধ্যে, রুমের মধ্যে অমিতের চাচা ঢুকেছে, তার শরীর ভিজা, মানে পানি ঢেলেছে, তার পানির ছিটা দেওয়া হয়েছে তাকে, এবং সে তাকিয়ে দেখে যে তার বন্ধু অমিত তখনও ঘুমাচ্ছে, তার কোনো হুঁশই নেই। তো তাকে পানি ছিটা দেওয়া হয়। অমিতের চাচা এসে বলে যে কি হয়েছে, তারা বলার পর তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে রাতে থাকছি, অসুবিধা নেই,
তিনি রাতের বেলা ওদের সাথে কাটান, কিন্তু আশ্চর্যের ব্যাপার যে তার যে বন্ধু অমিত, তার সারা রাতে একবারও ঘুম ভাঙে না। সে দিব্যি রাত সারা রাত ঘুম দিয়ে পরদিন ঘুম থেকে ওঠে। তো পরদিন তারা যথারীতি তাড়াতাড়ি মুভ করে ঢাকায় চলে আসে। তারা আর ওখানে থাকতে চায় না। তারা বলে যে আমরা চলে যাব, তো চলে আসে। তো চলে এসে ঢাকায় যখন চলে আসে, তখন তারা একদিন এর মধ্যে অমিতের এক আন্টির বাসায় যায়, যে গল্প করতে করতে সেই ঘটনাটা বলে যে এরকম হয়েছে। তো তখন সেই অমিতের আন্টি তাদেরকে বলে যে আসলে ওই বাসার একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে যে যখন ওখানে আসলে আগে যখন সব ঠিকঠাক ছিল, তখন ওইখানে একজন কামলা আসতো। তখন দেখা যাচ্ছে যখন কৃষিকাজের সময় হতো, তখন কামলারা আসতো ওখানে কাজ করতো। মানে তাদেরকে কামলা বলতো আর কি। যারা আসতো কাজ করতে, তারা কামলা আসতো। এবং এদের মধ্যে একজন কামলা ছিল যে নাকি একটু অন্যরকম ছিল। সে দেখা যেত কালো জাদুর চর্চা করতো, এবং সে প্রায় দেখা যেত যে তাকে জিনে ধরতো, এবং সে জিনে ধরলে সে মুখ দিয়ে ফেনা টেনা উঠে অন্যরকম আচরণ করতো এবং উদ্ভট আচরণ করতো। তো এক সময় সে এরকম করতে করতে সে ওখান থেকে মরে যায়। সে সে মারা যায়, মনে হয় মারা যায় না, হারিয়ে যায় সে, এবং তাকে আর পাওয়া যায় না। এবং তাকে যায় না, তার কয়দিন পর থেকে দেখা যাচ্ছে ওখানে পশু পাখিগুলো, ওখানকার গবাদি পশু যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে হারিয়ে যায়, তাদেরকে পাওয়া যায় না। এবং অনেকগুলোকে মরা অবস্থায় পাওয়া যায়, অনেকগুলোকে আটকা অবস্থায় পাওয়া যায়। এবং এইরকম জিনিস দেখে ভয়ে মানুষরা ওই জায়গার, ওই ভিটার আশপাশ থেকে সরে যায়, সরে অন্য কোথায়, অন্য দূরে গিয়ে বসবাস করে। এবং ভিটাটা বেশ এরকম অ্যাবান্ডন হয়ে যায়, এবং সেখানে দেখা যায় এর জন্যই এত বড় ফাঁকা জায়গা, কেউ নাই আশেপাশে, কয়েকটা ঘর যে ফাঁকা, কেউ থাকছে না এই কারণে। তো এরপরে ওই জায়গাতে তারা যারা ওখানে ছিল, তারা যেটা করে, এখানে একজন হুজুর আছে, তাকে নিয়ে আসেন। এসে বলেন যে আপনি কিছু মানে এখানে কিছু করেন। তো হুজুর তখন দোয়া টোয়া পড়ে জায়গাটাকে বন্ধ করে দেন। তো বন্ধ করে দেওয়ার পরও খুব একটা লাভ হয়নি। হুজুর একসময় মারা যান, কিছুদিন পর মারা যান, এবং হুজুর মারা যাওয়ার পরে আবার সেখানে সে উপদ্রব তৈরি শুরু হয়। এবং সেই উপদ্রব যখন চলছে, তখন তারা যেটা করে যে আরেকজন পীর সাহেব ছিলেন কাছাকাছি, পীর সাহেবকে বলেন। পীর সাহেব এসে জায়গাটাকে মোটামুটি আবার বন্ধ করেন, এবং সবাইকে বলেন যে আপনারা সবাই পাক পবিত্র হয়ে চলাফেরা করবেন, থাকবেন। হ্যাঁ, তাহলে কষ্ট, আপনাদের এই সমস্যাটা হবে না। আপনারা যেই বেরোবেন অজু হালাতে বেরোবেন, এবং সমস্যা হবে না। তো ওই অবস্থা অনেকেই এরকম বেরোতো অজু হালাতে, এবং তাদের এই সমস্যাগুলো হতো না, যারা পাক পবিত্র থাকতো আর কি। তো এছাড়াও যাদের এর মধ্যেও যার ইনসিডেন্ট হতো, অনেক কিছু হয়ে যেত, তারা তারা আসলে অনেকে পাক পবিত্র থাকতো না, তাদের সমস্যা হতো। এবং এইভাবেই সেই জায়গাটা এরকম মানে কাহিনী। তো এই ছিল হচ্ছে এই ঘটনাটা, যেটা আমার কাছে শেয়ার করেছে আব্দুল্লাহ আল মামুন, তিনি উত্তরা থেকে বলেছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি এখন যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটা কুড়িগ্রাম জেলার একটা ঘটনা। তো এই ঘটনাটা আমি সরাসরি মানে যার কাছ থেকে শুনেছিলাম, মানে যে এই ঘটনাটার মানে ফেস করেছে, তার কাছ থেকে সরাসরি শুনেছি। তো কুড়িগ্রাম জেলার আর কি একটা প্রত্যন্ত গ্রাম, যেই গ্রামটার নাম হচ্ছে কোনাবাড়ি। তো এই কোনাবাড়ি গ্রামটা নিয়েই আজকের ঘটনা। তো কোনাবাড়ি যে গ্রামটা আছে, সেই গ্রামের একটা মসজিদ আছে, যেই মসজিদের থেকে মাঝে মাঝে কুকুরের ডাক আর বাতাসে টিন, মানে টিনের চাল কাঁপানো শব্দ ভেসে আসে। মানে এটা হঠাৎ হঠাৎ করে এরকম কিছু শব্দ আসে। তো সেই গ্রামের একজন মাঝি থাকতো, যেই মাঝির নাম হচ্ছে জয়নাল মাঝি। সে প্রতিদিন রাতে করে নদীতে মাছ ধরে, এবং সেই মাছগুলো সকালবেলা নিয়ে এসে বাজারে বিক্রি করে, এবং সেই টাকা দিয়েই তার সংসারটা আর কি চলে। তো রাসেল ভাই, প্রথমেই বলেছি যে ওই গ্রামে একটা মসজিদ আছে, যেই মসজিদের মানে বিভিন্ন রকমের ঘটনা ঘটে। আর রাসেল ভাই, কুড়িগ্রাম কিন্তু খুবই প্রত্যন্ত একটা এলাকা, আর এই এলাকার মানে বেশ ফাঁকা ফাঁকা জায়গা, মানে যেখানে বাড়ি আছে তো আছেই, যেখানে কোনো গ্রাম নাই তো নেই। তো যেই গ্রামটার আমি কথা বলছি, এই গ্রামটায় কয়েকটা বাড়ি আছে, মানে লাগা লাগা বাড়ি। কিন্তু যে মসজিদটার কথা বললাম, এই মসজিদটা গ্রাম থেকে একটু দূরে, মানে তার আশেপাশে কোনো বাড়ি টাড়ি নাই, একটা ফাঁকা জায়গা, একটা মসজিদ। তো এই যে জয়নাল মাঝি যে আছে, এই জয়নাল মাঝি প্রতিদিন এই রাতে এই যে মসজিদ আছে, সেই মসজিদের সামন দিয়ে যায় হচ্ছে মাছ মারার জন্য। তো এক রাতের ঘটনা, যেই রাতে আর কি জয়নাল সাহেব একটু অসুস্থ ছিলেন,
মানে একটু জ্বর জ্বর তার ভাব লাগতেছে, শরীর খারাপ লাগতেছে, কিন্তু পরিবারের কথা চিন্তা করে তিনি তার এই শরীরের অসুস্থতাকে বাদ দিয়ে তিনি মাছ মারার জন্য রওনা দিলেন। ঠিক যখন মাছ মারতে তিনি যাবেন, রাত 10টা নাগাদ তিনি আর কি মাছ মারার দিকে যাচ্ছেন। তো যখন তিনি যাচ্ছেন, যাওয়ার সময় তিনি রাস্তার মধ্যে আজকে অদ্ভুত রকমের কিছু শব্দ দেখতে পাচ্ছেন। তিনি দেখলেন যে রাস্তার মধ্যে হঠাৎ করে 2টা বিড়াল একসঙ্গে মানে যুদ্ধ করতেছে, একজন আরেকজনকে আক্রমণ করতেছে, এরকম একটা আ মানে একটা অবস্থা। যখন এই যে মানে এরকম মানে ভয়ানক দৃশ্যতে তো রাসেল ভাই এইটা মানে উনি যখন বুঝতে পারলেন যে আসলে আজকের রাতটা হয়তো তার কাছে খারাপ হবে, কিন্তু কি করার? তাকে তো মানে মাছ ধরতেই হবে। না হলে পরের দিন সকালে চাউল কেনা হবে না। পরিবারের সবাই না খেয়ে থাকবে। তো তিনি যাই হোক, যেটাই হোক মানে মাছ ধরার জন্য তিনি চলছেন নদীর দিকে। তারপর হঠাৎ করে তিনি বুঝতে পারলেন যে পুরো গ্রামটা অস্বাভাবিকভাবে একটা চুপচাপ হয়ে গেছে। কোনো কুকুরের ডাক নেই, কোনো মানুষের শব্দ নেই, ঝিঁঝি পোকার শব্দ নেই, কোনো কিছুই নেই। মানে এরকম একটা অবস্থায় তিনি হাঁটছেন তো হাঁটছেনই। তো হাঁটতে, হাঁটতে তিনি যখন ওই মসজিদের কাছাকাছি চলে আসছে, ঠিক তখনই তিনি মসজিদের ওই যে টিনের শব্দ যে হয়, অনেকেই জানেন যে টিনের অদ্ভুত রকমের শব্দ হয়, সেই শব্দটা তিনি শুনতে পারলেন। তো এটা শোনার পর তিনি তো জানেন যে এরকম শব্দ হয়, তো তিনি এটাকে উপেক্ষা করে সামনের দিকে চলতে থাকলেন। ঠিক যখন সামনের দিকে যাচ্ছে, তখন তিনি রাস্তার মধ্যে একটা অবয়ব দেখতে পারেন। সাদা একটা অবয়ব টাইপের তার রাস্তাটা বদ্ধ করে আছে। তো এটা যখন তিনি দেখতে পারলেন, তিনি বেশ খানিকটা ওখানে চুপ করে বসে থাকেন। কারণ তিনি অনেক অভিজ্ঞ একজন মানুষ। তিনি কোনো কথা না বলে চুপ করে সেখানে বসে থাকে, মানে তার মনে, মনে কুলুস সূরা পড়তেছেন। আরও যেই সূরাগুলো সব জানেন, সেই সূরাগুলো পড়তেছেন। তো এটা পড়ার পর যখন চোখ খুলেন, তখন দেখা যায় সামনে কিছুই নেই। তখন তিনি সোজা বরাবর চলে যান মাছ মারতে। মাছ-টাছ যখন মারা শেষ হলো, প্রায় যখন তিনি ব্যাক করতেছেন, তখন রাত প্রায় 1টা বাজে। 1টা বাজার সময় তার ভর্তি একটা তার পাত্র নিয়ে তিনি আসতেছেন। ঠিক এই সময় আগেরবার মানে যখন তিনি যাচ্ছিলেন, তখন যেই সময় যে সাদা অবয়বটা ছিল, সেই জায়গায় আবার সেই সাদা অবয়বটা এসে হাজির হয়ে গেছে। তখন এই জয়নাল মাঝি তখন কি করলেন? আবারও সেই যে তার পদ্ধতি ছিল, সেই পদ্ধতি অবলম্বন করা শুরু করলেন। কিন্তু এবার এই যে সাদা অবয়বটা আছে, সেই অবয়বটা তাকে বলল যে, "এবার আর তোর মন্ত্রতন্ত্রে কাজ হবে না। মানে যাওয়ার সময় তোকে আমি যেতে দিয়েছি, কারণ তুই যেন মাছ মেরে সেই মাছ আমাকে দিতে পারিস। তো এখন তুই বাড়ি যাবি, ঠিক আছে? তুই আমাকে মাছ দিয়ে যা, তারপরে যা। না হলে তোর এই মন্ত্রতন্ত্র দিয়ে কোনো কাজ হবে না।" তখন জয়নাল মাঝি বেশ খানিকটা অবাক হয়ে যায় যে আসলে এই তালে সেই। তো তিনি কি করেন? তিনি মাছের যে মানে ভিতরে যে তার মানে মাছের খলাই যেটাকে আমরা বলি, মানে মাছ রাখার পাত্র, সেই পাত্র থেকে 2টা মাছ বের করে এই মানে ঢেল মারে দেন। ঠিক আছে? যখন মানে তিনি শুধুমাত্র ঢেল মারেন, ঢেল মারার সাথে সাথেই কিছু একটা যেন একদম খপ করে ধরে আরকি মাছগুলো ধরে নিয়ে যায়। তো এটা ধরার পর, মাছ দেওয়ার পর ওই যে মানে যেটা ছিল আরকি অবয়ব, সেটা তার মানে সামন থেকে চলে যায়। চলে যাওয়ার পর তো তিনি আরকি তার যে মাছের যে খলাইটা ছিল, সেটা নিয়ে বাড়ি ফিরেন। কিন্তু সেই রাতে তার যে জ্বর ছিল, সেই জ্বরটা অস্বাভাবিকভাবে ভালো হয়ে যায়। তিনি একদম সুস্থ হয়ে যান। আগের থেকে আরও ভালো সবকিছু ফিল করেন পরদিন সকালবেলায়। তো রাসেল ভাই, ঘটনাটা এখানেই শেষ হতে পারত। কিন্তু পরদিন আবারও যখন জয়নাল মাঝি সেই রাস্তা দিয়ে যায়, ঠিক আগের রাতের মতোই আজকে একটা অবয়ব তাকে পথ আটকে ধরে রাখে। ঠিক আমি যেটা বলেছি, ঠিক সেই রকম তিনি মন্ত্রতন্ত্র আবার পড়া শুরু করেন, কিন্তু কোনোভাবেই আজকে তাকে মাছ মারতে যাইতে দেওয়া হয় না। তো যখন তিনি মাছ মারতে যাইতে পারতেছেন না, তখন জয়নাল মাঝি বলেন যে, "আপনি কে? গতকাল আমার একজনের সঙ্গে দেখা হয়েছে, সে কোথায়?" তো এটা যখন বলে, তখন হঠাৎ করেই তার যে জয়নাল মাঝির পিছনে একটা শব্দ আসে, একটা ভয়ানক টাইপের শব্দ। যেই শব্দটা মানে শোনার পর জয়নাল মাঝি, এমনিতেই আমি বলেছি, এমনিতেই একজন বৃদ্ধ মানুষ, সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়।
অজ্ঞান হয়ে হয়ে যখন পড়ে যায়, যখন রাত অনেক হয়ে যায়, তার বাড়ির লোকজন তার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু যখন তার কোনো খোঁজ খবর রাখতে মানে আসে না, তখন বাড়ির লোকজন মানে লাইট আলো টালো নিয়ে জয়নাল মাঝিকে খোঁজার জন্য বেরিয়ে যায়। তো যখন বেরিয়ে যায়, ঠিক তার কিছুক্ষণ মুহূর্তে যখন ওই যে মসজিদের সামনে এসে ওই জয়নাল মাঝিকে ফিরে পাওয়ার পর তাকে যখন জ্ঞান ফেরানো হয়, তো আজকের ঘটনা তো তাকে বলা হয়। তো এই ঘটনাটা থেকে আসলে জয়নাল মাঝি এতটুকুই বুঝতে পারে যে আসলে প্রতিদিন একই জিন সেখানে থাকে না, সেখানে অনেকগুলো জিন সেখানে বসবাস করে, এটাই তিনি আর কি শিওর হয়। তো তিনি এটাই আমাকে বলে। কিন্তু পরবর্তী সময় জয়নাল মাঝির সঙ্গে আরও এরকম অনেক ঘটনা ঘটেছে, কিন্তু যতদিনেই তিনি সেই ভালো জিনটাকে পেয়েছেন, মাছ দেওয়ার পরেই সেখান থেকে মানে মুক্ত করে দেয় এবং তিনি মাছ নিয়ে বাড়িতে এসে সব কিছু কাজকর্ম করেন। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। হ্যালো ভাইয়া, আমি হৃদয়। আমি সাউথ কোরিয়া থেকে বলছি। আমি বর্তমানে SKY ইউনিভার্সিটিতে পড়ি। আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা রয়েছে। আমি আমার ঘটনায় চলে গেলাম। 2020-এর এপ্রিল মাসের ঘটনা। আমি আমার মামার সাথে সিউল, কোরিয়াতে একটা অ্যাপার্টমেন্টে থাকি। সিউল হচ্ছে কোরিয়ার রাজধানী এবং সবচেয়ে বড় শহর, আমরা মোটামুটি সবাই জানি। অ্যাপার্টমেন্টটি 15 তলা বিল্ডিং। তার মধ্যে আমরা 5th ফ্লোরে থাকতাম এবং 420 নম্বর রুমে থাকি। মূলত এই 420 নম্বর রুম নিয়ে মূল ঘটনা। অল্প ভাড়ায় 3 রুমের বাসা পেয়ে আমার মামা তো খুশি। বাট যখন বাসার টাকা পে করা হলো, অ্যাপার্টমেন্টের মালিক আমাদের কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু বলল না। আমরা সেই বাসায় থাকা শুরু করলাম। আমি এক রুমে থাকি, আমার মামা আরেক রুমে, মামির সাথে থাকেন, এবং লাস্ট যে রুমটা, সেই রুমটাকে বানানো হলো স্টোর রুম। একদিন রাতে আমি আমার রুমে স্টাডি করছিলাম, তখন মনে হলো কেউ যেন আমার রুম পাশ দিয়ে অনেক স্পিডে কিচেনে চলে গেল। আমি ভাবলাম মনে হয় মামি ছিল, তাই আমি আর কিছু না করে দরজা বন্ধ করে ঘুমাতে গেলাম। তখন ঘুমের মধ্যে দেখলাম যে একজন ইয়াং এজের মহিলা আমাদেরকে এই বাসা ছেড়ে চলে যেতে বলছে। পরের দিন আমি আমার মামা আর মামিকে বললাম, কিন্তু তারা বলল যে এটা জাস্ট একটা খারাপ স্বপ্ন ছিল। কিন্তু সেদিনও আমি একই স্বপ্ন দেখলাম, কিন্তু এবার আমার মামিও একই স্বপ্ন দেখলেন। পরের দিন আমার মামি আমাকে ডাক দিয়ে বলল যে আমিও সেম স্বপ্নটাই দেখেছি, কিন্তু মামা কিছু বলল না। সে বলল যে এগুলো জাস্ট স্বপ্ন। এভাবে আরো কয়েকটা রাত আসলো, কিন্তু আবার স্বপ্নটা ডিফারেন্ট। কিন্তু এবার স্বপ্নটা একটু ডিফারেন্ট। এবার মহিলাটাও বলল যে এত করে বলছিলাম চলে যেতে, কিন্তু এখনো তোরা গেলি না, তোদেরকে এর ফল ভোগ করতে হবে। এই স্বপ্ন দেখার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল, আর দেখতে পেলাম যে স্টোর রুমের সামনে দাঁড়িয়ে আছে সেই মহিলাটা যাকে আমি স্বপ্নে দেখছিলাম। আমি আমার মামার রুমে গিয়ে মামাকে ডাক দিয়ে সব বললাম। তখন মামা বলল যে আমিও ওই একই স্বপ্ন দেখেছি, আর মামিও সেই স্বপ্ন দেখছে। ঠিক তখনই আমাদের সামনে দিয়ে একজন দৌড় দিয়ে স্টোর রুমে চলে গেল। এটা দেখার পরে আমরা তাড়াতাড়ি করে সেই বাসা থেকে বের হয়ে রাতে একটা হোটেলে চলে যাই এবং সেখানে থাকি। পরদিন সকালে আমরা অ্যাপার্টমেন্টের মালিকের কাছ থেকে সেই 420 নম্বর রুমের সম্পর্কে জানতে চাইলে সে বলে যে ওই 420 নম্বর রুমে একজন মহিলা তার মৃত ছেলের স্পিরিট বা আত্মার সাথে কথা বলার জন্য ব্ল্যাক ম্যাজিক করতেন। বাট ব্ল্যাক ম্যাজিকের সামান্য একটা ভুল হয়ে যায়, এর কারণে সেই রুমে 101টা আত্মা এসে পড়ে। সেই 101টা স্পিরিট বা আত্মা তাকে
মেরে ফেলা এবং তারপর থেকে কেউ 420 নম্বর রুমে বেশি দিন থাকতে পারে না। আমরা তারপর ওই বিল্ডিংটা ছেড়ে দেই, আর তারপর থেকে আল্লাহর রহমতে কিছু হয়নি। ঘটনাটি সময়কাল 80-এর দশকের দিকে। আর ঘটনাটির যে প্রধান চরিত্র তিনি বয়সে আয়েশা আপুর দাদির বয়সী হলেও সবাই ওনাকে ভাবি বলেই ডাকতেন। ঘটনাটি শুরু করা যাক। ওই ভাবির যখন আয়েশা আপুদের গ্রামে বিয়ে ঠিক হয় তখন ওনার বাবার বাড়ি ছিল প্রত্যন্ত একটি গ্রামে। তো ওনার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় 15 কিলোমিটার। তো তখন তো আর ভালো রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না, না ছিল বিদ্যুতের ব্যবস্থা। তো ওনাকে যে পালকিতে করে ওনার শ্বশুরবাড়িতে নিয়ে আসা হবে থানের ক্ষেত্রে আইল ধরে নিয়ে আসতে হয়। তো এইভাবে উনি যথারীতি ওনার শ্বশুরবাড়িতে আসলেন। শ্বশুরবাড়িতে বৌভাতে অনুষ্ঠান শেষ হলো, তারপর ওনাকে আবার বাবার বাড়িতে ফেরত পাঠানো হয়। তো ওনারা যখন বাবার বাড়ি থেকে ফেরত আসবেন তখন রওনা করতে করতে প্রায় সন্ধ্যা ঘনায় যায়। আর ওদিন ছিল আবার অমাবস্যার রাত। স্বাভাবিক সবকিছু অন্ধকার। তো ওনাকে পালকিতে করে ফেরত নেওয়া আসছিল। তো এখানে বলে রাখা ভালো, এই যাতায়াতের মধ্যে একটি বড় ডাঙ্গা পড়ে। এখন ডাঙ্গা কি জিনিস, ওখানে ওটা ধরেন দিঘির মতো বড় সাইজ, কিন্তু পুকুর, মানে মোট কথা বড় পুকুর। ওই পুকুর পাড়ে একটা বড় বটগাছ ছিল। তো সবাই এই জায়গাটাকে বুড়োর ডাঙ্গা বলে ডাকে। আর লোকমুখে শোনা যায় এই জায়গাটা নাকি ভালো না, এখানে খারাপ জিনিস আছে, বা এখানে ভয়ঙ্কর শব্দ শোনা যায়, বা মোট কথা সবাই এই জায়গাটাকে ভয় পায়, একটু এড়িয়ে চলার চেষ্টা করে। যেমন আপনি রাত্রেবেলা একা আসবেন, আপনি হয়তো দেখবেন যে নববধূর সাজে কেউ ওখানে বসে আছে, বা একটি মহিলা হঠাৎ করে রাতের অন্ধকার খুব জোরে শব্দ করে কাপড় ধুচ্ছে, এরকম আর কি। তো ভাবি পালকিতে করে আসতেছে, যেহেতু তখন পালকিরই প্রচলন, গাড়ির তো ব্যবস্থা নেই। উনি বিষয়টা তেমন বেশি আমল দেয়নি, মানে ভাবতেছে যে আশেপাশে তো লোকজন আছে, কি হবে। তো অমাবস্যার কারণে একটু গরমও ছিল। তো উনি ওনার পালকির পর্দাটা একটু তুলে বসছে। তো যথারীতি উনি ফেরত আসলেন ওনার শ্বশুরবাড়িতে। এখন এই ফেরত আসার পরে ওনার ব্যবহারে আমূল পরিবর্তন, মানে ছোট ছোট অনেকগুলো পরিবর্তন। তো সেটা বাড়ির সবার নজরে পড়লো। কিরকম, যে নতুন বউ হিসেবে উনি একটু পর্দা করবে, যেহেতু গ্রাম অঞ্চলের বউ, বা একটু চুপচাপ থাকবে, উনি এরকম কিছুই করতো না। ওনার যখন মন চায় তখন উনি বাসা থেকে বের হয়ে যাচ্ছে, কারো কথা শুনতেছে না। বাড়িতে যদি আপনার নতুন বাজার করে আনে, যেমন কাঁচা মাছের গন্ধে ওনার প্রায় প্রাকল বের অবস্থা। তো এইভাবে কয়দিন চলতে থাকে। তো চলতে চলতে বাসার মুরব্বীরা এই জিনিসটাকে গুরুত্ব দেয়। তো গুরুত্ব দিয়ে আলোচনা করে ওনারা কথাটা জানায় আয়েশাপুর দাদাকে। এখন আয়েশাপুর দাদা হচ্ছে অনেক ভালো মানুষ, পরেশগার মানুষ। উনি অনেক বিষয় আমল করতেন আর মানুষের উপকারে আসতেন। তো ওনাকে যখন জানায় তখন উনি বলে, আচ্ছা ঠিক আছে তোমরা যাও, আমি আসতেছি। তখন উনি ভাবির সাথে দেখা করতে ভাবির বাসায় যান। এখন এই যে দাদা দেখা করতে গেলেন, ওই সময়টাতে ভাবির না আছে কোনো ধরনের কোনো পরিবর্তন বা কোনো খারাপ ব্যবহার বা ওনার শারীরিক কোনো অসুস্থতা, কোনো কিছুই নেই। তো দাদা ওনাকে স্বাভাবিকভাবেই তাবিজ দিয়ে চলে আসলেন। তো তাবিজটি পড়ার পরে উনি বেশ সুস্থ, অনেক ভালো। তো এইভাবে কয়েক বছর কেটে যায়। তো একসময় উনি প্রেগনেন্ট হন। তো ওনার প্রেগনেন্সি যখন 5-6 মাস, তখন উনি নিজে থেকেই হঠাৎ খেয়াল করে তাকে যে তাবিজগুলো দেওয়া হয়েছিল সেই তাবিজগুলো তার কাছে নেই। তো উনি মনে করে যে অনেক বছর তো হয়েছে, তো এখন কি এই সমস্যাগুলি থাকবে, উনি বিষয়টা গুরুত্ব দিল না। এই যে উনি খেয়াল করলো যে ওনার কাছে তাবিজটা নেই, তার ঠিক কিছুদিনের মধ্যে ওনার মধ্যে আবার সেই পরিবর্তন আসতে শুরু করলো আগের মতো। উনি বাসা থেকে বের হয়ে যাচ্ছে, কারো কথা শুনতেছে না, কাঁচা মাছের গন্ধে ওনার পাগলের মতো অবস্থা। তো এর মধ্যে একটি স্পেশাল দিন, যেটা কথা বলে রাখা ভালো, যে উনি গোসল করতে যাবে পুকুর পাড়ে। গ্রামেতে সবাই পুকুর পাড়েই গোসল করবে। তো উনি ঘাটে যায় বসে, পা দুটো পানিতে ডুবে। তো উনি যে বসলো পুরো মূর্তির মতো, ওনার কোনো দিকে যেন কোনো খেয়াল নেই, আশেপাশে মানুষ আসতেছে যাচ্ছে, কাজ করতেছে, উনি কারোর সাথে কোনো কথা নেই, শব্দ নেই, উনি চুপ করে বসে আছে। তো এটা ওনার শাশুড়ি খেয়াল করলেন। শাশুড়ি খেয়াল করে ওনার কাছে এসে বলল, কি বউ, তুমি এখানে বসে আছো কেন? এমনি বসে থাকলে তো তোমার শরীর খারাপ হবে, উঠো উঠো, বাসায় চলো। এই বলে তাকে একটা ধাক্কা দেয়। তো ধাক্কা দেওয়ার সাথে সাথে উনি এমন অগ্নিদৃষ্টিতে তার দিকে ঘুরে তাকায়, আর ওনার সেই মুহূর্তের চেহারাটা দেখে ওনার শাশুড়ি জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। আশেপাশের লোকজন বিষয়টা দেখে। তো শাশুড়ি দৌড় দিয়ে বাড়িতে চলে আসে, বাড়ির সবাইকে বলে। তো বাড়ির পুরুষরা ঘাটের দিকে যায়। তো ওনাকে 2-3 জন পুরুষ মানুষ মিলে উঠানোর চেষ্টা করতেছে, কেউ উঠাতে পারতেছে না যে উনি নাকি এত ভারী হয়ে গেছে।
তো শাশুড়ি ওনার চেহারাটা বর্ণনা দিল, যেটা তো আমার বউয়ের চেহারা হতে পারে না, পুরোটা চেহারা ফ্যাকাশে হয়ে রয়েছে আর চোখ দুটো অগ্নিলাল। তো এরকমভাবে যখন হচ্ছে তখন ওনারা দৌড়ে গিয়ে আয়েশা আপুর দাদার কাছে বিষয়টা জানান। তো আয়েশা আপুর দাদা বলেন যে ঠিক আছে, আপনারা ওনার কাছে থাকেন, কিন্তু ওরা কেউ বিরক্ত করেন না, আমি আসতেছি। তো দাদা এদিক দিয়ে অজু করেন, অজু করার পর 2 রাকাত নফল নামাজ পড়ে এবং একটি কাগজে কিছু দোয়া আর কিছু আয়াত লিখে নেয়। তো সুন্দর মতো সেটা উনি সুতা দিয়ে বাঁধলো, বাঁধার পরে উনি খাটের দিকে যায়। এখন আমাদের মতো মানুষদের যদি পিঠের পিছন দিয়ে কেউ আসে, স্বাভাবিক আমরা কিন্তু দেখবো না, আমাদেরকে ঘুরে তাকাতে হবে যে কে আসছে। কিন্তু না, উনি যখন ভাবির পিছে গিয়ে দাঁড়ালেন, ভাবি পিছনে না ঘুরেই বলতেছে, কিরে মুন্সি, কি লই আইসোস, তোর হাতে কি কাগজ, কাগজে কি লেখা, এটা দিয়ে আবার দাঁড়াবি, পারবি না আমারে দাঁড়াতে, আমি যাবো না, এ বাচ্চা আমার ওরা ভালো লাগে, আমি এখান থেকে যাব না। তো এগুলো বলতে থাকে। তো এই পর্যন্ত কোনোদিন ভাবি এইভাবে তো দাদার সাথে কোনোদিনও কথা বলেনি, আর এই ধরনের কথা তো প্রশ্নই আসে না। তো আশেপাশে সবাই তো বুঝলো যে এখানে কিছু চলতেছে, এখানে খারাপ কিছু আছে। তো আয়েশা আপুর দাদা ওই ভাবির হাজব্যান্ড আর ওনার দেবরকে বলে যে তোমরা ওকে শক্ত করে ধরো। তো ওনারা শক্ত করে ধরার পরে ভাবি খুব জোরে পা ঝাপটানো শুরু করছে পানির মধ্যে। তো দাদা দেরি না করে তৎক্ষণাৎ ওই তাবিজটা যে নিয়ে আসছেন, এই তাবিজটা হাতে বেঁধে দেয়। তাবিজটা হাতে বেঁধে ধর কিছুক্ষণের মধ্যে ভাবি অজ্ঞান হয়ে ঘাটে পড়ে যায়। যাই হোক, ভাবিকে বাসার মধ্যে নিয়ে আসা হলো, নিয়ে এসে ওনাকে যে শোয়ানোর পরে ওনাকে পানি ছিটানো হলো। তো কিছুক্ষণ পরে ওনার জ্ঞান ফেরার পরে বলতেছে, আমি এখানে কেন, কি হয়েছে, আপনারা সবাই এখানে কেন, যেন ওনার কিছুই মনে নেই। তো বাড়ির সবাই সিদ্ধান্ত নেয় যে ও তো প্রেগনেন্ট, তো এখন আমরা কিছু না জানি, পরে যদি ভয় পেয়ে কোনো একটা অঘটন ঘটে যায়, তো ওনারা সবাই কথাটা চেপে যায়। তো আয়েশাপুর দাদাও সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, আমরা ওকে এখন কোনো কিছু করবো না, কারণ এখন যদি আমরা ট্রিটমেন্টটা করতে চাই, ক্ষতিটা ওর বাচ্চার উপর হতে পারে। তো উনি ওকে আরেকটা তাবিজ দেয়, তাবিজটা দিয়ে চলে আসে। তো তাবিজগুলো দেওয়ার পর ভাবির অবস্থা বেশ ভালো। এভাবে কয়েক মাস কেটে যায়, ওনার ডেলিভারির সময় হয়, ডেলিভারি হয়, উনি একটা পুত্র সন্তানের জন্ম দেয়। তো জন্ম দেয় যেহেতু প্রাকৃতিকভাবেই, উনি বেশ দীর্ঘদিন নাপাক থাকার কারণে তাবিজগুলো ওনার কাছ থেকে গায়েব হয়ে যায়। তো এই বিষয়টি আসলে কেউ তেমন খেয়াল করেনি। তো একদিন সন্ধ্যাবেলা উনি ওনার ঘরে মেঝেতে দুটা পা মেলে দিয়ে, চুলগুলো সব সামনে দিয়ে, মাথাটা নুয়ে বসে আছে এবং সে অনবরত দুলতেছে। ওনার পাশে ওনার বাচ্চাটা যে মানে ঘরটা ফাটে চিৎকার করতেছে, ওনার কোনো কিছুই কোনো গায়ে লাগতেছে না যে বাচ্চাটাকে একটু আমি থামাই। বাচ্চাটা চিল্লাই যাচ্ছে, কান্না করেই যাচ্ছে। বাচ্চাটা বয়স তখন আবার 3-4 মাস। তো এটা দেখে ওনার শাশুড়ি ওনার ঘরে প্রবেশ করে বলতেছে যে ও বউ, তুমি এরকম কেন, এমনি বসে আছো কেন, বাচ্চা তো কাঁদতেছে, ওরে কিছু করো। কিন্তু ওনার কোনো কথার উত্তর নাই, উনি অনবরত দুলেই যাচ্ছে। শাশুড়ি তো বুঝে গেছে যে কি হয়েছে, যে আবার মনে সে সমস্যা। তখন উনি তাড়াতাড়ি করে নিজের নাতিকে ধরতে যায়। ওই যে তিনি নাতিটাকে ধরতে যায়, তখন ভাবি খপ করে দাদির হাতটা ধরে ফেলে, ধরে দাঁড়িয়ে থাকে। তো শাশুড়ির বক্তব্য অনুযায়ী যে এটা কোনো মানুষের হাত না, আমার কাছে মনে হইলো কেউ আমাকে গরম লোহার সেকা দিল বা একটা কয়লা গরম করে আমার হাতের উপর লাগাই দিল। উনি ভয় পেয়ে তৎক্ষণাৎ দুয়ার কালমা পড়া শুরু করে। তো উনি যে দুয়ার কালমা পড়তে থাকে, তো পড়তেই ভাবি ওনার হাতটা ছেড়ে দেয় ওনাদের খিলখিল করে তাকে হেসে বলে, কি বাচ্চা নিবি, বাচ্চা নিতে আইসস, নে। এই বলে সে তার নিজের বাচ্চাটাকে, তার 3-4 মাস বয়স মাত্র বাচ্চাটার, সে এক হাতে উপরে তুলে জোরে আশ্রে ফেলে মাটিতে। এইটা দেখে তো ওনার শাশুড়ি কোনো মতে বাচ্চাটাকে কোলে আগলায় নিয়ে দৌড় দিয়ে দরজাটা লাগে শিকল বেঁধে দেয়। আর এদিকে ওনাকে যে রুমের মধ্যে বন্দি করছে, উনি বিশ্রী ভাষায় চিল্লাচিল্লি, বিকট শব্দ, ওনার গোংরানো শব্দ, বিভিন্ন ধরনের কথা বলতেছে, আবার খিলখিল করে হাসতেছে। উনি মোট কথা বলেই যাচ্ছে, এই বাচ্চাটাকে আমি দিব না, এই বাচ্চাটাকে আমি খেয়ে ফেলবো, ওকে আমার ভালো লাগে, এই ধরনের বিভিন্ন কথা বলতেছে। তো ওনার স্বামী কেউ ওনার পাশে যাওয়ার তখন সাহস পাইতেছে না। তো সবাই গিয়ে খুব দ্রুত আয়েশা আপুর দাদার কাছে বিষয়টা জানায়। তো আয়েশা আপুর দাদা বলে যে হ্যাঁ, অনেক বছর তো হয়ে গেছে, আগে তো বাচ্চাটার জন্য কাজটা লেন্দি হয়ে গেছিল, তো এখন আমাদের তো কিছুটা করতে হবে। তো আয়েশা আপুর দাদা ওনাদের মসজিদের ইমামের সাথে কথা বলে, ইমামও অনেক ভালো মানুষ, মানুষের উপকার করে থাকেন। তো ওনারা দুজন সিদ্ধান্ত নেয় যে ওনারা এখনই আয়েশা আপুর বাসায় যাবে। এখন আয়েশা আপুর সে ভাবির
তো রুমের দরজাটা লাগানো ছিল। তো ওনারা যে সীমানাটা ক্রস করে ওনাদের বাসার ভিতরে ঢুকতেছে, উনি ওই ঘরে থাকা অবস্থায় উনি বলে বসতেছে যে, কিরে মুন্সি, তুই কারে লয়ে আইসস? হ্যাঁ, আমারে তাড়াবি, আমারে খেদাবি এখান থেকে? কেউ পারবি না, তোরা কেউ পারবি না, আমি এখান থেকে যাব না। এরকম কথা বলতেই আছে। তো বলতে বলতে আয়েশাপুর দাদা, তারপরে হুজুর সাহেব ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখা যায় সে একই অবস্থায় সে মাথা নুয়ে বসে আছে এবং অনবরত দুলতেছে। তখন হুজুর জিজ্ঞেস করে, এই তুই এখানে কেন? তুই কই থেকে আসছিস? কেন আসছিস? আর এই মানব সন্তানকে কেন তুই এত বিরক্ত করতেছিস? তিনি বলে, আমি যেই হই, আমি কোনো কথার প্রশ্ন উত্তর দিব না, আমি কোনো কিছু বলবো না, আমি যাবো না এখান থেকে। তারপর হুজুর বলে, তোকে তো যেতেই হবে, তুই আগে তোর বল, তুই কোথা থেকে আসছিস আর ওকে কেন কেন ধরছিস? তুই যদি এখন না বলিস তাহলে তোকে এই দেখ, তোকে আমি বোতল বন্দি করে মাটিতে পুঁতে ফেলবো। এই বলে হুজুর একটি বোতল থেকে পানি পড়া বের করে ওই ভাবির গায়ে দেয়, ছিটিয়ে দেওয়ার পর আর বিভিন্ন ধরনের দোয়া পড়তে থাকে। তো দোয়া পড়তে পড়তে হঠাৎ ওনারা খেয়াল করে যে ভাবি একটু শিথিল হয়ে বসে, খুব সুন্দর মতো গুছায় বসলো। তো বলার পর উনি বলা শুরু করলো যে, আমি ওর সাথে অনেক বছর ধরে আছি, এত বছর ধরে আছি, আমি ওকে তো ছেড়ে যাব না। সে আমাবস্যার রাতে সে পালকির পর্দা তুলে রাখছিল, সে প্রথম আমি ওকে দেখছি, খুব সুন্দর ছিল, ওকে আমার ভালো লাগে। আর ওর বাচ্চাকে আমি বাঁচতে দিব না, কোনো বাচ্চাই আমি হইতে দিব না, কোনো বাচ্চা যদি হয়েও যায় আমি সব বাচ্চা মেরে ফেলবো, ওকে আমার ভালো লাগে, ওকে আমি ছেড়ে যাব না। তো এটা শুনে তো ইমাম সাহেব বলতেছে যে, কিরে, হায়াত মত নিয়ে কথা বলে তুই কে? হায়াত মতের মালিক একমাত্র আল্লাহ। দুনিয়াতে আল্লাহ যেমন মানবকে পাঠায়, তেমনি তাকে নিয়ে যাওয়ার অধিকার একমাত্র আল্লাহর। তুই আগে বল, তুই কিসের বিনিময়ে এখান থেকে যাবি? তোকে তো যেতেই হবে এখান থেকে। তো এরকম বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক, হুঙ্কার চিল্লা নিয়ে অনেক কিছু চলতে থাকে, উনি কোনো কিছুতে রাজি হয় না। তো ইমাম সাহেব বলতেছে, তোকে তো যেতেই হবে, তুই আগে বল তুই কি চাস, এর বিনিময়ে তুই কি চাস? তো ভাবির মধ্যে যিনি উপস্থিত তিনি বলতেছে, আচ্ছা ঠিক আছে আমি চলে যাব, তাহলে তোরা এখন ওই অমুক জায়গায় ডাঙ্গার পাড়ে ওই একটা পাঠা রেখে দিয়ে আর একদমে পাঠাটা কিনতে হবে, তাহলে ওই পাঠাটা যদি আমি পাই তাহলে আমি আর আসবো না। তো ইমাম সাহেব বলে যে, না, পাঠা তো তোকে দেওয়া যাবে না, আর তাছাড়া এখন অনেক রাত হয়ে গেছে, এখন আমরা কীভাবে এটা পাবো? তুই অন্য কিছু কর, তুই আগে এখান থেকে যা, পরে আমরা পাঠার ব্যবস্থা করবো। তো এটা শুনে জিনটা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে অমুক অমাবস্যার রাতে তোরা ওইখানে গিয়ে পাঠাটা বেঁধে রেখে আসবি, আর পাঠাটা যদি আমি পাই তাহলে আমি চলে যাবো, যদি আমি পাঠাটা দুই জায়গায় না পাই তাহলে আমি আবার ফেরত আসবো। তো হুজুর থেকে শুরু করে সবাই রাজি হয়। তো হুজুর বলে যে, এখন যে তুই যাবি আমরা এখানে কীভাবে বুঝবো? তখন জিনটা বলে যে, এই যে তোরা খিলাইটে দরজা লাগাইছিস, আমি এটা খুব জোরে শব্দ করে ভেঙে বের হবো। তো যাই হোক, বলতে বলতে খুব জোরে বিকট শব্দ করে দরজাটা খুলে গেল। যেহেতু ওনারা দরজাটা নিজের হাতেই লাগাইছিল, তো দেখলো যে দরজাটা নিজে থেকে ভাঙলো আর খুলে গেল। তো সবাই বুঝতে পারলো যে ও চলে গেছে, বের হয়েছে। আর এই যে জিনটা যে বের হলো, আয়েশা আবুর ভাবি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেল। তো যাই হোক, ইমাম সাহেব তখন ওকে বিভিন্ন ধরনের দুয়া দরুদ আর পানি পড়া দেওয়া শুরু করলো। দেওয়ার কিছুক্ষণ পরে ওনার জ্ঞানটা ফিরে। তো জ্ঞান ফেরার পরে উনি বলতেছে, আমার ছেলে কই, আমার সন্তান কই, এভাবে খুঁজতেছে পাগলের মতো। তো সবাই ওনার ভাবভঙ্গিতে বুঝতে পারলো যে ওনার কিছুই মনে নেই, এতক্ষণ কি হয়েছে কিছুই উনি জানে না। তো যেহেতু উনি কিছু জানে না, তাই ওনাকে কেউ কিছু বলেও নেই। এভাবে কিছুদিনের মধ্যে ভাবি বেশ সুস্থ হয়ে ওঠে। তো পরে জানা যায় যে এটা হচ্ছে একটা হিন্দু জিন ছিল। ওই যে পুকুর পাড়ে যে বটগাছটা, সেই বটগাছে হচ্ছে উনি থাকতো। তো বিভিন্ন হিন্দু মানুষরা ওনাকে বিভিন্ন সময় ভোগ দিত, আপ্যায়ন করতো। এভাবে জিনিসটা চলতে থাকে। তো লোকমুখে শোনা যায় যে ওই জিনিসটা আসলে মনে হয়তো এখনও আছে, ওখানে অনেক ভয় পায় সবাই, একা যেতে পারে না, জিনিসটা এখনও খারাপ জায়গাতে পরিণত। কিন্তু ওই যে সে পাঠারা বলি দেওয়া হয়, তো পাঠা বলি দেওয়ার কারণে ভাবিকে আর বিরক্ত করেনি, এ পর্যন্ত ভাবি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে আমি অনেকগুলো ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। দর্শক, এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে অবশ্যই কিন্তু সেটি জানাবেন। এবং আমিও কিন্তু কয়েকটি ঘটনা বলার চেষ্টা করেছি। আমি জানি না আমার ঘটনাগুলো কেমন ছিল, কার ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে
কোন ঘটনাটি শুনে আপনি সব থেকে বেশি ভয় পেয়েছেন বলে মনে হচ্ছে সেটি কিন্তু এখন জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আর ইতিমধ্যেই আপনি যদি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাবো। তো দর্শক, আমাদের আজকের এপিসোডটি ছিল এতটুকুই। আপনারা যদি আমাদের এইরকম আজকের মতো ভয়ানক ঘটনাগুলো অনেকগুলো একত্রিত পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। আমাদের চ্যানেলটির মধ্যে প্রত্যেকটা এপিসোডের ঘটনাগুলো সব থেকে বেশি ভয়ানক, বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো। তো প্রিয় লিসেনার্স, শেষ করছি আমাদের আজকের এপিসোড। আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন আরও অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন আরও অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।